ব্যথা পাচ্ছি, প্লিজ আর না, এখন আমাকে ছেড়ে দাও প্লিজ। এই তো সোনা, হয়ে গেছে, আর কিছুক্ষণ, তারপর ছেড়ে দিব। একটু বোঝার চেষ্টা করো, আমি খুব ব্যথা পাচ্ছি, ছেড়ে দাও না প্লিজ। এরকম করতেছো কেন? আর 5 মিনিট সোনা, তারপর আর তোমাকে ব্যথা দেব না, আদর করে দেব, দেখবে যে ব্যথা থাকবে না। কথাটা বলে মাহিন আমাকে তার ইচ্ছে মতন ব্যবহার করতেছে। আমার খুব ব্যথা লাগতেছে। আমি কখনো ভাবিনি যে মাহিন আমার সাথে রুম ডেট করতে চাইবে। কিছু করার নেই, আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সেই ভালোবাসার প্রমাণ দিতেই আজ তার সাথে শারীরিক সম্পর্ক করা লাগলো। বেশ কিছুক্ষণ পর মাহিন আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে মাহিন আমাকে তার কোলে তুলে নিল। মাহিন আমাকে তার কোলে তুলে নিয়ে লিপ কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পর মাহিন আমাকে ছেড়ে দিল। তারপর তার বুকের উপর আমার মাথাটা রাখলো। সোনা, তুমি কি এখনো ব্যথা অনুভব করতেছো? হ্যাঁ, ব্যথা তো অনুভব হচ্ছে, মনে হচ্ছে না আমি হাঁটতে পারবো। কি দরকার ছিল রুম ডেট করার? বিয়ের পর তো সবকিছুই করতাম, তাই না? এখন কি দরকার ছিল রুম ডেট করার? তুমি যাতে করে আমাকে কখনো কষ্ট দিয়ে ছেড়ে চলে যেতে না পারো, তার পরিকল্পনা করে রাখলাম। যদি এই কথাগুলো সমাজের লোক বা বাসার কেউ জানতে পারে, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। আর যদি সমাজের লোক জানে, তাহলে তো আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। যদি তুমি আমাকে ভবিষ্যতে মেনে না নাও। আরে পাগলি, সেরকম কিচ্ছু হবে না, আমার উপর বিশ্বাস রাখো। কেন আমাকে তুমি বিশ্বাস করো না? বিশ্বাস আছে বলেই তো রুম ডেট করলাম, কিন্তু আমার খুব ভয় হচ্ছে যদি তুমি আমাকে ছেড়ে দাও। সেরকম কিচ্ছু হবে না। এখন চলো, এখান থেকে চলে যেতে হবে। তারপর তোমাকে কিছু মেডিসিন কিনে দেব, সেগুলো খাইলে তোমার ব্যথা থাকবে না। আচ্ছা, আমি এত ব্যথা পাচ্ছিলাম কিসের জন্য? পাগলি নাকি? প্রথমবার একটু তো ব্যথা পাবে, পরের বার থেকে দেখবে যে কোনো ব্যথা পাবে না। তখন তো আমাকে ছেড়ে দিতে চাইবে না তুমি। ব্যথা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল নিজের মাঝে। ব্যথা না পাইলে অবশ্য কি বলো? চুপ হয়ে গেলে কেন বলো? এসব কথা বলতে নেই, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এলো বলে। তারপর মাহিন আর আমি দুজনেই ফ্রেশ হয়ে কাপড় পরিধান করে নিলাম। কাপড় পরিধান করে বেরিয়ে পড়লাম। মাহিন বাইক চালাতে লাগলো, আর আমি পিছন থেকে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রেখে আছি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। একটা ফার্মেসির সামনে মাহিন সে তার বাইক দাঁড় করালো। আমি বাইক থেকে নেমে বাইকের পাশেই দাঁড়িয়ে রইলাম। মাহিন ফার্মেসি থেকে কি কি যেন মেডিসিন নিয়ে আসলো। এই নাও, এই মেডিসিনটা রাতে খাওয়ার পর খেয়ে ঘুমিয়ে যাবে, কালকে দেখবে যে তোমার শরীরে কোনো ব্যথা থাকবে না। মাহিনের হাত থেকে মেডিসিন নিয়ে ভ্যানিটি ব্যাগে রেখে দিলাম। তারপর মাহিন আবার বাইকে উঠে বাইক চালাতে লাগলো। আমিও মাহিনের বাইকের পিছনে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পর আমার বাসার সামনে মাহিন এসে বাইক দাঁড় করালো। আচ্ছা, তাহলে আজকের মতো যাও, কালকে দেখা হচ্ছে, কি বলো? আর কিছুক্ষণ আমার সাথে থাকা যায় না? এখনই চলে যেতে হবে? বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কাজগুলো শেষ করতে হবে, তারপর খাইতে হবে, তারপর ঘুমাতে হবে। তুমি যাও, এমনিতেই তুমি অনেক ক্লান্ত, গিয়ে খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়ো, কালকে কথা হবে। আমি আর মাহিনকে কিছু বললাম না, চুপচাপ বাসার ভিতরে চলে আসলাম। বাসায় প্রবেশ করতে আম্মুকে দেখেও না দেখার ভান করে উপরে চলে আসলাম। নিশ্চয়ই আম্মু আমাকে নিয়ে কোনো কিছু ভাবতেছে। হঠাৎ তার মেয়ের কি হয়ে গেল যে তার সাথে কথা না বলে উপরে চলে গেল? মামা, আজকে তো আমি কাজ সেরে ফেলেছি, এখন আমার খাওয়াটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়। কি বলিস এত তাড়াতাড়ি? তোর না অল্প কয়েকদিন হলো প্রেম হবার, তাতেই তুই? ফোনে বেশিক্ষণ বকবক করতে পারবো না, আমি চায়ের দোকানে বসে আছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমার টাকাটা নিয়ে আমি বাজে জিতে গেছি। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি শীঘ্রই তোর ওইখানে পৌঁছে যাচ্ছি। প্রমাণ এনেছিস তো নাকি? এই মাহিন কখনো প্রমাণ ছাড়া কাজ করে না, বুঝছিস? এসে প্রমাণ দেখে তারপর আমাকে টাকা দিবি। আচ্ছা তাহলে তুই অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যে তোর ওখানে পৌঁছে যাচ্ছি। তারপর চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর মজা নিচ্ছে। কি বোকা মেয়ে, এত সহজে সব দিয়ে দিবে, কখনো ভাবতে পারিনি। অনেক সুন্দর একটা টেস্ট ছিল, মন চাচ্ছে আজকে রাতে আবার যাই, কিন্তু এটা ভালো দেখাবে না। চাটা শেষ করে চায়ের টাকাটা দিয়ে চায়ের দোকান থেকে বের হব, সেই মুহূর্তেই শাহিন এসে উপস্থিত। তুই কিভাবে করতে পারলি বলতো এত তাড়াতাড়ি? কিভাবে পসিবল, এটুকু আমাকে বল। তোকে বলতে যাব কিসের জন্য? আমি বাজি ধরেছি, বাজি জিতেছি, তুই আমাকে টাকা দিবি, ঝামেলা শেষ। মেয়েটা কি ভার্জিন ছিল নাকি নন ভার্জিন? মামা, একদম ইনটেক ছিল, বলছিস যেটা মজা পাইছি বলে বোঝাতে পারবো না। আচ্ছা সব কথা বাদ দে, এখন আমার টাকা দে। তুই ভাই কি যে বুঝি না, এত তাড়াতাড়ি মেয়েকে পটিয়ে এত তাড়াতাড়ি আমি যে কেন পারি না। তুই একটা পাক্কা পেলে বয়,
এত বকবক শোনার সময় নাই। এখন তুমি আমাকে টাকা দাও, বাসায় যেতে হবে। ক্লান্ত লাগতেছে, গিয়ে ঘুমিয়ে পড়বো। আচ্ছা তাহলে কালকে কলেজে দেখা হচ্ছে, আবার নতুন করে বাজিতে হবে। এই নে টাকা, আর আমাকে এখান থেকে কিছু খাওয়ার জন্য দে। এই নে, এই টাকাটা তোর জন্য। আর শোন, এসব কথা ভুল অক্ষরেও আমাজন অফার্স না হয়ে যায়, তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এসব কথা কি কখনো ফাঁস করার মতো নাকি? আচ্ছা, তুমি তাহলে যাও, কালকে দেখা হচ্ছে। আর শোনো, যেটা বললাম কথাটা মাথায় রাখিস, বুঝছিস? তারপর শাহিনকে বিদায় দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। এটা আমাদের নিত্যদিনের কাজ বলা যায়, কারণ মাঝে মাঝে এরকম করি আমরা। এটা নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই। কি রে নিশাত, আমার সাথে কথা না বলেই রুমে চলে আসলি, শরীর খারাপ নাকি? সেরকম কিছু না আম্মু, এমনিতেই। এখন ক্লান্ত লাগতেছে তো, তাই শুয়ে আছি। কিছু বলবে? আমি তোকে কি প্রশ্ন করলাম আর তুই আমাকে কি উত্তর দিলি? হয়েছে, এখন নিচে আয়, রাতের খাবার খাবি। আচ্ছা, তুমি নিচে যাও, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। তারপর আম্মু নিচে চলে গেল। আমিও বিছানা থেকে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাবার খেতে কেন জানি আজ ইচ্ছে করতেছে না। খাবার টেবিলে বসার পর থেকে কোনো রকমে আম্মুকে দেখিয়ে দেখিয়ে অল্প কিছু খেয়ে রুমে চলে আসলাম। যদি সেটুকু না খেতাম তাহলে আম্মু আবার সন্দেহ করতো। তারপর মাহিনে দেওয়া মেডিসিনগুলো খেয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত লাগতেছে, তাই শুয়ে পড়তেই ঘুম চলে এসেছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। পরদিন সকালে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়েই দেখলাম সকাল 10টা বাজে। মাহিন আমাকে একবারও ফোন করলো না। প্রায়তো সে আমাকে 8টা কি 7টার মধ্যে ফোন করে, কিন্তু আজকে ফোন করলো না। বেশি কিছু চিন্তা না করে আমি ফোন দিলাম, কিন্তু তার ফোন তো বন্ধ দেখাচ্ছে। ব্যাপার কি, ফোন বন্ধ কেন? খুব টেনশন হতে লাগলো। তার মানে সে কি আমাকে... না, এটা কখন হতে পারে না। আবার ফোন দিতে লাগলাম, এখনো ফোন বন্ধ দেখাচ্ছে। ব্যাপার কি, এতক্ষণ হচ্ছে ফোন বন্ধ। রুম থেকে বেরিয়ে বাইরে দেখলাম আম্মু কোথাও নেই। তাড়াহুড়া করে রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো মাহিনের বাসা, কারণ এত বেলা হয়ে যাচ্ছে, তার ফোন বন্ধ। কিরে এখনো ঘুমিয়ে আছিস যে? চল বাইরে যাব। ডিস্টার্ব করিস না তো, ঘুমাতে দে। রাতে এমনি ঘুমাতে পারিনি। কেন, কাল রাতে আবার অন্য মেয়ের কাছে গিয়েছিলি নাকি যে রাতে ঘুমায়নি? চুপ থাকতো, এমনিতেই মাথা ব্যথা করতেছে। তুই যা, পরে আসবো। কালকের কথা কি মনে নাই নাকি তোর? এখন কলেজ যাবি নাকি? আচ্ছা, অপেক্ষা করো, আমি এখনই যাচ্ছি, রেডি হয়ে আসতেছি। কলেজ না গেলে তো আবার সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি কর, বুঝেছিস? কলেজ যেতে হবে, কারণ আজকে তো মিশন আছে আর একটা। মামা, সেই মজা হবে। মালটা অনেক জোস আছে, খেয়ে মজা আসবে। তারপর শাহিন আর আমি বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় দুজন একসাথে হাঁটতেছি আর গল্প করতেছি। আজকে কলেজে গিয়ে কি কি করব। হঠাৎ করে কোথা থেকে যেন নিশাদ এসে আমাদের দুজনের সামনে দাঁড়িয়ে পড়লো। আমি তো অবাক, নিশাদ এখানে কি করতেছে? সকালে ঘুম থেকে উঠে তোমাকে কতবার ফোন দিয়েছি, তোমার ফোন বন্ধ দেখাচ্ছে। আমি টেনশনে মরে যাচ্ছি, আর এদিকে তুমি হেসে খেলে বেড়াচ্ছ। একবার আমাকে ফোন দেওয়ার কথা মনে ছিল না তোমার? দেখো, এভাবে রাগ দেখাচ্ছ কেন? আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, শাহিন আমাকে ঘুম থেকে তুলছে, আর ফোনটা অফ, এখনো অন করি নাই, পকেটে নিয়ে চলে আসছি। আর কোনো বাহানা শুনতে চাচ্ছি না। শাহিন ভাইয়া, আপনি একটু প্লিজ কষ্ট করে একা কলেজে যান, আমরা একটু পরে আসতেছি। মাহিনের সাথে আমার কিছু কথা আছে। শাহিন কোনো কথা না বলে চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আমিও শাহিনকে কোনো কিছু বললাম না। শাহিন চলে গেল। নিশাত আমার হাত ধরে অন্যদিকে নিয়ে যাইতে লাগলো। এখন আমরা কোথায় যাচ্ছি? কলেজে যাওয়া উচিত না? কলেজের জন্য বের হয়েছি, কলেজ না গিয়ে কোথায় যাব এখন? আগে তো তুমি আমাকে অনেকবার বলেছিলে যে কলেজ যেতে হবে না, একদিন কলেজ না গেলে কিচ্ছু হবে না, আর সেই তুমি আজকে আমাকে এই কথা বলতেছো? আরে পাগলি, তুমিও তো বের হয়েছ বাসা থেকে কলেজ যাওয়ার জন্য, তাই না? তাহলে কলেজ যাই, কলেজে গিয়ে আড্ডা দেব, কি বলো? আমি টেনশনে মরে যাচ্ছি, এখনো কোনো কিছু খাইনি সকাল থেকে। সকালে উঠে যে পরিষ্কার হবো সেই পরিষ্কার পর্যন্ত হয়নি তোমার টেনশনে। প্রতিদিন তুমি আমাকে সকাল 8টা থেকে 9টার মধ্যে ফোন দাও, আজকে একবারও ফোন দাওনি। তারপর আমি কতবার ফোন দিয়েছি, তোমার ফোন অফ দেখাচ্ছে। ভেবে দেখেছো আমার কি অবস্থা হয়েছিল? আচ্ছা বাবা, সরি, হয়েছে, এত মন খারাপ করতে হবে না। এই যে কান ধরছি, আর কখনো এরকম ভুল হবে না, এবারের মতো মাফ করে দাও।
চলো এখন কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু নাস্তা করে নিব। ক্ষুধায় পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তোমার টেনশনে ক্ষুধার কথা ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো, তাহলে এখন রেস্টুরেন্টে যাব, তারপর নাস্তা করব। সেখান থেকে সোজা কলেজে যাব, নাকি আজকে কলেজে যাব না? না, আজকে আর কলেজ যাব না। তুমি আর আমি আড্ডা দিব কলেজ টাইমটা শেষ হলে দুজনে দুজনের বাসায় চলে যাব। আজকে আমার এই অনুরোধটা রাখো তুমি। আরে পাগলি, অনুরোধ করতেছো কিসের জন্য? জোর দেখে বলবা যে আজকে কোথাও যাওয়া হবে না তোমার, তুমি আমার সাথে থাকবা। এখন চলো রেস্টুরেন্টে গিয়ে আগে কিছু খেয়ে নিই, তারপর গল্প করা যাবে। এখন ক্ষুধা লাগছে, কোনো কিছু ভালো লাগতেছে না, চলো। তারপর নিশাত আর আমি একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম। তারপর নিশাত অর্ডার করলো, আমি খাচ্ছি আর ভাবতেছি আজকে একটা প্ল্যানিং ছিল, মিস করে ফেললাম। কালকে একটা নতুন মালকে পটিয়েছিলাম প্রায়, আজকে তার সাথে কথা হইতো, কিন্তু নিশাতের জন্য প্ল্যানটা সাকসেসফুল হলো না, যার জন্য ফোনটা অফ করে রেখেছিলাম। সেই বিপদ এখন আমার ঘাড়ে, কিছু তো বলতেও পারি না। আজকে যদি কিছু বলি তাহলে কি করে বসবে? একটা দিন ধৈর্য ধরতে হবে আমাকে। এত মনোযোগ দিয়ে কি ভাবতেছো যে আমার দিকে তাকাচ্ছই না? তোমার কি কোনো বিষয়ে মন খারাপ? আরে না তো, আমার আবার মন খারাপ হবে কিসের জন্য? এমনিতে একটু আগে ঘুম থেকে উঠেছি তো, তাই ঘুমটা এখনো ভালোভাবে চলে যায়নি। ও আচ্ছা, তাহলে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, দেখবে যে আর ঘুম ভাব থাকবে না। আরে লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া হলে। চলো এখন বের হব, এখানে থাকতে ভালো লাগতেছে না, একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসবো। এই তো আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে, চলো। আমার আর এখানে থাকতে ইচ্ছা করতেছে না। তারপর মাহিনার আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে শহর থেকে একটু বাইরে চলে গেলাম, গিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে পড়লাম। এখানে তেমন মানুষজন নেই বললেই চলে। মাহিন বসে পড়লো, আমি মাহিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। এখন অনেকটা তৃপ্তি কাজ করতেছে নিজের মাঝে, ভালোবাসা মানুষটার সাথে আছি। কবে যে দুজন এক হয়ে যাব। চলো না খুব শীঘ্রই বিয়ে করে ফেলি। তোমাকে ছাড়া আর থাকতে ইচ্ছা করতেছে না জানো, গতকালকের পর থেকে। তোমাকে করব আমি বিয়ে? ভাবতে পারলে কি করে? পারলে আরো 2-1 দিন তোমাকে ব্যবহার করব, তারপর ছেড়ে দেব। কিন্তু তোমাকে কে বিয়ে করতে যাবে? কি হলো, এত মনোযোগ দিয়ে কি এমন ভাবতেছো যে আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না? কথা বলো, চুপ করে আছো কিসের জন্য? আরে তেমন কিছু না, এমনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি আর তোমার সাথে তা মিলিয়ে নিচ্ছি। তোমার সাথে অনেক মিল আছে তোমার সৌন্দর্য আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে। অনেক হয়েছে, আর চাপাবাজি করতে হবে না। আচ্ছা বলো তো, আমরা বিয়ের পর কয়টা বেবি নিব? তোমাকে তো আমি বিয়ে করবই না, তুমি পড়ে আছো বেবি নিয়ে। সর্বোচ্চ তোমাকে আর কিছুদিন সময় দেব, তারপর আমার কোনো খোঁজ খবর পাবে না তুমি। ভালো লাগে না তোমাকে। তোমার মাঝে আর কি আছে? যেটা ছিল সেটা তো নিয়ে নিয়েছি। কালকের পর থেকে দেখতেছি তুমি আমার সাথে অনেক কম কথা বলতেছো। কেন, কি হয়েছে? আমি কি তোমাকে সুখ দিতে পারিনি, নাকি অন্য কিছু? জানো, তোমাকে আবার খুব কাছে পেতে ইচ্ছে করে। কালকের পর থেকে কিছু ভালো লাগে না জানো, সব সময় তোমাকে কাছে পেতে ইচ্ছা করে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাড়াতাড়ি বিয়ে করে ঘরে নাও, তারপর সারাদিন দুজনে মিলে রোমান্স করব। দেখবো কত রোমান্স করার শখ তোমার। চলো না, আজকে বিকেলে আবার দুজনে এক হয়ে যাই, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আমার খুব ইচ্ছা করতেছে তোমার সাথে আর একবার মিলিত হবার। কালকে এমনিতেই অনেক ব্যথা পেয়েছি, ওষুধটা খাওয়ার পর ব্যথা শেষ হয়েছে। আজকেও যাই, আজকেও ব্যথা দাও, আমি পারবো না। তুমি আমাকে ব্যথা দাও, আমি যাব না। কালকে প্রথম দিন ছিল তাই একটু ব্যথা পেয়েছো, আজকে একটু ব্যথা পাবে না। দেখবে যে কালকের থেকে আজকে অনেক বেশি মজা দেব তোমাকে। আমারও তো ইচ্ছা করতেছে তোমার সাথে সব সময় মিলিত হয়ে থাকি, কিন্তু এটা পসিবল না। নিজেদেরকে সংযমে রাখতে হবে, বিয়ে করি তারপর। আমরা তো পড়াশোনা শেষ করে বিয়ে করব, তাই না? তাহলে তো সমস্যা কিসের? কেন আমার তাহলে আমাদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকবো দুজনে? আমরা উপভোগ করি আমাদের ভালোবাসাটা। আমার কেন জানি মনে হচ্ছে তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে যাবা, তার জন্য এত রিকোয়েস্ট করতেছো বারবার। আচ্ছা বুঝছি, তুমি সবসময় আমাকে সন্দেহ করো আর সবসময় আমাকে অবিশ্বাস করো, তার জন্য আজকে তোমার এই অবস্থা। আমার প্রতি তোমার ভালোবাসা বলতে কিচ্ছুই নেই। আরে পাগল, সেটা আবার কখন বললাম? তুমি সবসময় উল্টো কথা বলো কিসের জন্য? আমি একবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, শুধু সন্দেহ করি? এমনি বললাম আর কি। তাহলে কি তুমি রাজি আজ বিকেলে যাবে আমার সেই জায়গায়? আমি রাজি, কিন্তু যদি তুমি আমাকে আবার ব্যথা দাও, আমি করব না। চলে আসবো বলে দিলাম।
এই যে কান ধরে বলতেছি, তোমাকে একটু ব্যথা দেব না আজকে, তোমাকে অনেক মজা দেব। কথাটা বলে মাহিন হঠাৎ করে তার ঠোঁট দুটো আমার ঠোঁটে বসিয়ে দিল আর তার হাত আমার পিঠের উপর রাখলো আর অন্য হাত দিয়ে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে মাহিন। আমিও মাহিনের ডাকে সাড়া দিয়ে রেসপন্স করতে লাগলাম। দুজনে আস্তে আস্তে কিস করতে লাগলাম আর নিজেদের অনুভূতিটা উপভোগ করতে লাগলাম। এটা অন্যরকম একটা অনুভূতি যেটা ভাষায় কখনোই প্রকাশ করা যায় না। শুধু যখন লিপ কিস করা হয় তখনই তার অনুভূতিটা বুঝতে পারা যায়। বেশ কিছুক্ষণ পর মাহিনের ঠোঁট দুটো আমার ঠোঁট থেকে সরিয়ে নিল আর আমাকে তার বুকে জড়িয়ে ধরলো। আমাকে তার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও মাহিনকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি দোলা দিয়ে যাচ্ছে। মন চাচ্ছে আর কখনো যদি মাহিনকে ছেড়ে না দিই, এইভাবেই জড়িয়ে ধরে থাকি। আচ্ছা পাগলি, এখন তাহলে বাসায় যাই, ফ্রেশ হয়ে তারপর তোমাকে বিকেলে যেখানে ফোন করে আসতে বলবো সেখানে আসবে। সেখান থেকে আমরা ওই জায়গায় চলে যাব। আচ্ছা চলো তাহলে এখন বাসা যাই, গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর না হয় যাব। তারপর নিশাত আর আমি দুজনেই সেখান থেকে চলে আসলাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি শাহিন ফোন দিয়েছে। কোথায় তুই? কলেজ আসবি না? মেয়েটা তো তোর জন্য অপেক্ষা করতেছে। আমি সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি, ফোন ধরিস না কিসের জন্য? আর বলিস না, তুই তো দেখে গেলি, তারপরও জিজ্ঞেস করতে হয়। ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম যাতে করে সে বুঝতে না পারে। তার মানে তুই কি আজকে কলেজ আসবি না? তাকে কি আমি বাসায় চলে যেতে বলবো নাকি তোর জন্য অপেক্ষা করতে বলবো? আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে রে বাসায়। আজকে মনে হয় তার সাথে দেখা হবে না, তাকে কালকে আসতে বল, কালকে তার সাথে আড্ডা হবে। আচ্ছা তাহলে সেটাই করতেছি আমি। তাহলে বাসায় চলে যাই। এখানে আমি একা কি করব? তুই নেই, আমি এখানে একা থেকে কি করি? আচ্ছা তুই তাহলে বাসায় চলে আয়, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমার কাজটা করতে হবে। তোর সাথে সন্ধ্যায় দেখা হবে। শাহিনের সাথে কথা বলা শেষ করে বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম আজকে আবার সেই রকমের একটা মজা নেব। তার থেকে ভাবতেই গা শিহরিত হয়ে যাচ্ছে। বিকেলের দিকে ফ্রেশ হয়ে নিশাতকে ফোন দিলাম আমি। নিশাতকে দিতেই নিশাত ফোনটা রিসিভ করলো। এই তো আমিও মাত্র বাসা থেকে বের হলাম, তুমি কোথায় আর আমাকে কোথায় যেতে হবে বলো? আমরা তখন যেখানে বসে আড্ডা দিয়েছিলাম সেখানে চলে আসো, আমি সেখান থেকে তোমাকে গাড়িতে তুলে নিব। আমি সেখানে যাচ্ছি, এখন তুমি আসো। আচ্ছা আমি এই তো রিক্সায় উঠলাম, এখন তুমি আসো, আমি যাচ্ছি। নিশাতের সাথে কথা বলে মনটা একদম ফুরফুরা হয়ে গেল। আহা, আজকে আবার তাকে গভীরভাবে স্পর্শ করতে পারবো ভাবতেই মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আমিও সেই জায়গায় যেতে লাগলাম। আজকে মনে অনেক আনন্দ, কারণ আজকে আবার নতুন করে তার স্বাদ গ্রহণ করব আমি। আমি সেখানে উপস্থিত হয়ে দেখি নিশাত মাত্র রিক্সা থেকে নামলো। আমি রিক্সাওয়ালা মামার ভাড়াটা মিটিয়ে দিলাম। নিশাত আমাকে মানা করলো দিতে, তাও আমি দিয়ে দিলাম। তারপর নিশাতকে আমার বাইকে তুলে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আগে থেকে জায়গাটা ঠিক করে রেখেছি, এখন আমরা সেখানে যাচ্ছি। আমি মাত্র রিক্সা থেকে নামলাম আর সঙ্গে সঙ্গে মাহিন এসে আমার সামনে উপস্থিত আর রিক্সাওয়ালার ভাড়াটা মাহিনী দিয়ে দিল। আমি মানা করা সত্ত্বেও দিয়ে দিল, কি আর করার। তারপর মাহিন আমাকে বললো বাইকে উঠতে। আমিও মাহিনের বাইকের পিছনে উঠে বসলাম। মাহিন বাইক চালাতে লাগলো আর আমি মাহিনকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছি। মাহিন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। হঠাৎ করে মাহিন একটা পুরাতন বাসার সামনে বাইকটা দাঁড় করালো, আমাকে নামতে বলল। আমি নেমে এক সাইডে দাঁড়িয়ে রইলাম। মাহিন গাড়িটা এক সাইডে লুকিয়ে রাখলো। বুঝলাম না গাড়িটা লুকিয়ে রাখার কারণ কি। গাড়িটা এইভাবে ঝোপঝাড়ের মাঝে রাখলে যে নষ্ট হয়ে যাবে তো। বাইক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এখন চলো, এখানে কেউ এভাবে দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, ভিতরে চলো। তারপর মাহিনের সাথে ভিতরে গেলাম। মাহিন আমার কোমরপুর দিয়ে তার বাঁ হাতটা আমার পেটে রেখেছে আর আমি হেঁটে যাচ্ছি। একটা রুমের দিকে নিয়ে গেল আমাকে। রুমের দরজা খুলতে আমি হতবাক। ভেতরে দেখি তো মনে হচ্ছে এখানে মানুষ বসবাস করে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে একটা পুরাতন বাড়ি। কি হলো, এদিক ওদিক তাকাচ্ছ কেন? কোনো সমস্যা হচ্ছে তোমার? টেনশন করিও না, এখানে কেউ আসবে না। কথাটা বলে মাহিন ধীরে ধীরে এসে আমার হাত দুটো তার হাতে নিয়ে নিল। আমার কেন যেন এখনকার পরিস্থিতিটা লজ্জাজনক মনে হচ্ছে। তারপর মাহিন আমাকে ধীরে ধীরে তার কাছে টেনে নিচ্ছে। আমি চুপচাপ শুধু তার ডাকে সাড়া দিয়ে যাচ্ছি। আমি লজ্জায় মাহিনকে কোনো কিছু বলতে পারতেছি না। হঠাৎ করে মাহিন আমাকে তার কোলে তুলে নিল। আমি অবাক দৃষ্টিতে মাহিনকে চোখ দিয়ে ইশারা করলাম, কোলে তুলে নিলে কিসের জন্য? মাহিন আমার প্রতি উত্তরে শুধু একটা মুচকি হাসি দিল।
আমি তার হাসির মানিটা বুঝতে পারলাম না, কিন্তু হঠাৎ মাহিনীর ঠোঁট দুটো আমার ঠোঁট দুটোকে আয়ত্ত করে নিল। ঘটনাটা খুব দ্রুত ঘটে গেল, তাই আমার শরীরের ভিতর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। মনে হচ্ছে 440 ভোল্টেজ কারেন্ট বয়ে গেল আমার শরীরের ভিতর দিয়ে। মাহিনকে রেসপন্স করতে লাগলাম। মাহিন আমাকে লিপ কিস করতেছে, আমি শুধুমাত্র মাহিনের তালে তাল মিলিয়ে চলতেছি, এক্সট্রা কোনো কিছুই করতেছি না। কি শোনা, আজকে কি মজা পাচ্ছ না, নাকি আজকেও তোমার কোনো খারাপ লাগা কাজ করতেছে? মাহিন হঠাৎ করে এরকম প্রশ্ন করবে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কোনো কিছু না বলে লজ্জা পেয়ে চোখ দুটো বন্ধ করে নিলাম। এখন আমরা দুজনেই অন্য জগতে, কারণ যখন এরকম একটা পরিস্থিতির শিকার হয় তখন কেউ সমাজের কথা মনে রাখে না, সব কিছু ভুলে গিয়ে শুধু ক্ষণিকের সুখের জন্য নিমজ্জিত হয়ে থাকে। তারপর মাহিন আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল। আমি চুপচাপ শুয়ে আছি, কোনো কথা বলতেছি না, যা করার মাহিন করতেছে, আর আমি শুধু আনন্দটা একটু উপভোগ করতেছি। মাহিন হঠাৎ করে আমার গলা থেকে ঠোঁট দুটো তুলে নাভিতে চুম্বন করতে লাগলো। এটা কেমন যেন একটা অন্যরকম ফিলিংস এনে দেয় মনের ভেতরে, যেটা আমি কখনো বলে প্রকাশ করতে পারবো না। তারপর আস্তে আস্তে দুজনেই ভালোবাসার গভীরে চলে আসলাম। আজকে অবশ্য ব্যথা পাইনি, কিন্তু শেষের দিকে অনেকটাই বিরক্ত লেগেছিল আমার, সেটা কেন নিজেও জানি না। একসময় দেখলাম মাহিন আমাকে ছেড়ে দিয়ে এক সাইডে শুয়ে পড়লো। আমি মাহিনকে কোনো কিছু না বলে শুয়ে আছি চোখ বন্ধ করে। আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, দেখলাম যে নিশাত কোনো প্রকার বাধা দিচ্ছে না আমাকে। তার মানে নিশাত আজকে নিশ্চয়ই মজা পেয়েছে, আর মজা পাবেই না কেন? এই মাহিন যে কি চিজ সেটা তো নিশাত আজকেই বুঝতে পারবে। নিশাতকে বিছানায় শুইয়ে দিয়ে নিশাতের উপর আমিও শুয়ে পড়লাম, আর তার গলায় আমার ঠোঁট দুটো বসিয়ে দিলাম। দেখলাম নিশাত তার হাত দিয়ে আমার পিঠের উপর খামচি মেরে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে বিছানায় খামচি মেরে ধরে রেখেছে। আমিও নিশাতকে পুরো দমে মজা দিতে লাগলাম, নিশাতও আমাকে মজা দিতে লাগলো। দুজনেই আস্তে আস্তে গভীর ভালোবাসায় নিপতিত হতে লাগলাম। দেখছো সোনা, আজকে তুমি কোনো প্রকার ব্যথা পাওনি, কথা দিয়েছিলাম না তোমাকে কোনো প্রকার ব্যথা দেব না আজকে। আমি মাহিনের কোনো প্রত্যুত্তর দিতে পারলাম না, কারণ আমার লজ্জা করতেছে মাহিনের সাথে কথা বলতে, তাই চুপ করে রইলাম। কি হলো, কথা বলতেছো না যে আমার সাথে? মন খারাপ নাকি আমার উপর? মন খারাপ নাকি আমার উপর, নাকি রাগ হচ্ছে আমার উপর? সেই রকম কিছু না, এখন আমাকে এখান থেকে নিয়ে চলো, আর এখানে আমি এক মুহূর্তও থাকতে চাচ্ছি না। এই অবস্থা, তুমি বাইরে যাইতে যাচ্ছ? এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, চলো ফ্রেশ হয়ে তারপরে যাবো এখান থেকে। আমি বিছানা থেকে উঠলাম, উঠে মাহিনকে রেখে একাই বাথরুমে চলে গেলাম। তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে কাপড়গুলো পরিধান করলাম। বের হয়ে দেখি মাহিন এখনো শুয়ে আছে বিছানায়। এখনো বিছানায় শুয়ে আছো যে? বাসায় যাবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, প্লিজ তাড়াতাড়ি করো। যাচ্ছি তো, তোমাকে তো বাসায় নামিয়ে দিয়ে আসবো। এত টেনশন করতেছো কিসের জন্য? একটু পরে গেলে হয় না? আর একটু সময় একসাথে থাকি আমাদের জন্য। কালকে কলেজে একসাথে অনেকক্ষণ গল্প করা যাবে, বুঝছো? এখন বাসায় যেতে হবে। আম্মুকে এমনিতে মিথ্যা কথা বলে এখানে এসেছি, শুধু আমাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখার জন্য। তুমি কি আমার উপর সন্দেহ করার চেষ্টা করতেছো না তো? আরে পাগল, সেটা আবার কখন বলতে গেলাম আমি? এখন বাসায় যেতে হবে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তারপর নিশাদকে আর কোনো টেনশন দিলাম না, সোজা বিছানা থেকে উঠে বাথরুমে চলে গেলাম। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কাপড় পরিধান করে নিলাম আমি। তারপর নিশাদকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। এসে বাইকটা বের করে নিশাদকে বাইকে তুলে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আমি বাসে বলে এসেছিলাম যে আমি সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসবো। এখন সন্ধ্যা হতে যাচ্ছে, তাড়াতাড়ি চালাও প্লিজ। এত টেনশন করতে হবে না, দেখবে যে সন্ধ্যার আজানের পূর্বেই আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। মাহিন, তোমাকে একটা কথা বলি, বিয়ের আগে এসব করা ঠিক হবে না। তুমি তো আবদার করেছিলে, আমি কিন্তু তোমার আবদার পূরণ করে দিয়েছি। আচ্ছা সোনা, টেনশন করিও না, আর আমি কখনো এসব আবদার করব না তোমার থেকে, একদম বিয়ের পর। দেখো, আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি, তাই তোমার সঙ্গে বেড শেয়ার করলাম। তুমি কখন আমাকে দুঃখ দিয়ে ছেড়ে চলে যেও না, আমি তাহলে বাঁচতে পারবো না। তুই পাগল হয়েছে নাকি? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারবো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সমাজের কলঙ্কে জেনেও আমি তোমার সাথে এসব কাজ করেছি,
এখন যদি তুমি আমাকে ভবিষ্যতে মেনে না নাও তাহলে আমার কি হবে? হয়েছে অনেক টেনশন করা, আর টেনশন করতে হবে না এখন। এই তো আমরা চলে এসেছি তোমার বাসার সামনে। এখানেই দাঁড়াও, কারণ বাসার সামনে এখন সবাই বসে আছে। তোমার সাথে যদি এখন বাসার সামনে যাই তাহলে সমস্যা হয়ে যাবে। তুমি এখান থেকে বাসায় চলে যাও, ভালোভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাতে আমাকে ফোন দিও। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি এখান থেকে ঘুরে যাচ্ছি, রাত্রে তোমার সাথে ফোনে কথা হবে, ঠিক আছে? কথাটা বলে মাহিন বাইক নিয়ে চলে গেল। আমি সেখান থেকে মাহিনকে দেখতে লাগলাম। যত দূর দেখা যায় ততক্ষণ দাঁড়িয়েছিলাম। যখন মাহিন চোখের আড়াল হয়ে গেল তখন আমি বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসার সামনে এসে দেখি আম্মু বসে আছে। আম্মুর সাথে কোনো কথা না বলে চুপচাপ বাসায় প্রবেশ করতে নিলে আম্মু প্রশ্ন করে বসলো, তুই কি বলে গিয়েছিলি সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন বাসায় আসার সময় হলো? আম্মু, সন্ধ্যার মধ্যেই তো ফিরে এসেছি, তাই না? একটু বাইরে গেছি, যে কোনো কাজে তো একটু লেট হয়, তাই না? তোকে এরকম ক্লান্ত লাগতেছে কিসের জন্য শুনি? তুই কি কোনো কাজ করতে গিয়েছিলি? আরে আম্মু, তুমি যে কি বলো বুঝি না। আমি আবার কিসের জন্য কাজ করতে যাব? আমার বাপের এত টাকা থাকতে। সবসময় ফেজলামো ভালো লাগে না, বলে দিচ্ছি। এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। কেন আম্মু এত তাড়াহুড়া দেখাচ্ছ? বিষয়টা বুঝলাম না। বাসার ভিতরে কোনো কিছু হচ্ছে না তো আবার? তেমন কিছু না রে, আমার বান্ধবী আছে না, তার একটা ছেলে আছে বুঝছিস। ছেলেটা অনেক ভালো, ভালো বেতন পায়। তাতে আমি কি করব? তোমার বান্ধবীর ছেলে ভালো বেতন পায়, তাতে আমার কি? তাই আমার বান্ধবী তোকে তার ছেলের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে ইচ্ছা পোষণ করেছে, আর তারা এখন আমাদের বাসার ভিতরে তোর জন্য অপেক্ষা করতেছে। আমর বলে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটা আমি কি শুনতেছি আমর মুখ থেকে? এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আম্মু আমার বিনা অনুমতিতে এরকম একটা কাণ্ড করে ফেলবে। আম্মু, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি বলতেছো? পাগল হয়েছো? পাবনা নিয়ে যেতে হবে তোমাকে। আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, এখন তুই তাড়াতাড়ি চল ফ্রেশ হয়ে। বেশি বক বক শুনতে ইচ্ছে করতেছে না, ভেতরে মেহমান আছে। আম্মু, তুমি আমার বিনা অনুমতিতে এসব কাজ করবা? আমি কল্পনাও করতে পারিনি, কখনো না। কথাটা বলে একটা দৌড় দিয়ে আমার রুমে চলে গেলাম। গিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে মাহিনকে ফোন দিলাম। মাহিনের ফোনে রিং হচ্ছে কিন্তু ফোনটা তুলতেছে না। এদিকে আমার আত্মা যেন ফেটে যাচ্ছে। আজকে আমার সাথে এরকমটা হবে জানলে আমি কখনো মাহিনের কাছ থেকে এই বাসায় ফিরে আসতাম না। আজকে আমার চোখ যেন বাদ মানছে না, অজরধারে বৃষ্টি নামছে আমার চোখ দিয়ে। একের পর এক মাহিনকে ফোন দিয়ে যাচ্ছি, মাহিনের ফোনে রিং হচ্ছে, ফোন তুলতেছে না। মাহিন হয়তো এখন রাস্তায় আছে, এখন আমি কি করব? কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এখন আমার ঠিক কি করা উচিত? হঠাৎ করে দরজায় কে যেন নক করলো। চোখের পানি মুছে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দিয়ে দেখি আব্বু। আমি আব্বুকে দেখে আরো অবাক। আব্বু তো বাসায় ছিল না। কিরে মামনি, তোর চোখে পানি যে, কান্না করতেছিস নাকি তুই আবার? না আব্বু, কান্না করতেছি না। কই, এমনিতেই চোখে মুখে পানি দিয়ে আসলাম তো, তাই এরকম দেখাচ্ছে। তুমি কখন আসলে বাসায়? একটু আগে আসলাম, এসে আমার মামনির সাথে দেখা করতে আসলাম। আমার মামনিটা কত বড় হয়ে গেছে যে তার এখন বিয়ে দিতে হবে আমার। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার বুকটা ফেটে যাচ্ছে। মাহিন প্লিজ একবার আমার ফোনটা তোলো। আমি তোমাকে ছেড়ে দিতে কাউকে জায়গা দিতে পারবো না। আরে মা, এত কান্না করতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। কথাটা বলে আব্বু সেখান থেকে চলে গেল। আমি আমার দরজাটা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে, কিন্তু পারতেছি না পরিস্থিতির শিকারে। আপনাদের কি মনে হয় মাহিন আর নিষেধের কি মিল হবে, নাকি নিষেধ অন্য কারো বউ হয়ে যাবে? আমি কি করে আমার লাইফে মাহিনকে ছাড়া অন্য কাউকে মেনে নিব? এটা আমার পক্ষে করা কখনোই সম্ভব নয়। আমি এখন কি করে আমার আব্বু আম্মুকে বোঝাবো যে আমার মন অন্য একজনের কাছে? আমি তাকে ছাড়া আমার এই মনে অন্য কাউকে জায়গা দিতে পারবো না। কিরে মা, এখনো তো রুমের ভেতর? বাইরে তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে, তো নিচে আয়। আম্মু, তোমার সাথে আমার একটা কথা আছে, তুমি প্লিজ উপরে আসো। আমার কথাটা একটু। আরে পাগলি মেয়ে, তোমার কথা শোনার তো অনেক সময় আছে, কিন্তু মেহমানরা তো আর এখানে সারাদিন থাকবে না, তাদেরকে তো বাসায় যেতে হবে। তারা বাসা ছেড়ে এখানে এসেছে, এখন তো তাদের দিকটা আমাদের দেখতে হবে, তাই না? নিচে আয়। প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো, তারপর তুমি তোমার ডিসিশনটা নাও।
প্লিজ একবার অন্তত আমার কথাটা শোনো। সুস্থভাবে বলতেছি, মিশে আসো। আমার আর কিছু বলতে চাচ্ছি না। তুমি হয়তো বুঝতে পেরেছো, নিচে চলে এসো। এখন আমি কি করব? আমার যেমন এক নিমিষের মাঝে এরকম হয়ে গেল। আমার এখন কি করা উচিত? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার লাইফে আমি মাইন্ডকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। তাহলে আমি কি করে অন্য একটা মানুষকে সেখানে সহ্য করব? আব্বু যেহেতু বলেছি নিচে যেতে, তাহলে নিচে যেতে হবে। নাহলে আজকে বাসায় শান্তি থাকবে না, সবাই অশান্তিতে পড়ে যাবে। অন্তত মেহমানদের বিদায় দেওয়া উচিত। তাদের বিদায় দিয়ে আম্মুর সাথে কথা বলবো। দেখি দরকার হয় আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোমাকে ছাড়া আমার লাইফে কাউকে জড়াতে চাই না। তারপর কোনো রকম হালকা ফ্রেশ হয়ে নিচে গেলাম। কোনো সাজুগুজু করিনি, এমনিতে হুড়েই নিচে আসলাম। এসে দেখে আব্বুর পাশে একজন মুরব্বী বসে আছে, আর আম্মুর সাথে একজন মুরব্বী মহিলা। আর এক পাশে একটা ছেলে বসে আছে, যেটা আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ইচ্ছা করতে যে ছেলেটার চোখ বন্ধ করে দিয়ে আসি, যাতে আমার দিকে নজর না দিতে পারে। আমার দিকে নজর দেওয়ার অধিকার শুধু মাহিনী। তারপর আস্তে আস্তে গিয়ে আম্মুর পাশে বসলাম। আব্বুর সাথে থাকা লোকটা আমাকে দেখে মাশাল্লাহ বললেন। আম্মুর সাথে বসে থাকা মহিলাটাও মাশাল্লাহ বললেন। আমি তো ছোট বাচ্চা না, এতটুকু বোঝার ক্ষমতা তো আমার আছে। তাদের আমাকে পছন্দ হয়েছে। এখন আমি কি করব? এখন তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে। প্লিজ আজকে অন্তত কেউ বিয়ের কথাটা তুলবেন না, আপনাদের দোহাই লাগে। মনে মনে শুধু আকুতি করতে লাগলাম। তাহলে বাবাজি, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? যদি পছন্দ হয়ে থাকে তাহলে বিয়ের কথাবার্তা আজকে শেষ করব। আমি আব্বুর কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তাৎক্ষণিকভাবে আব্বুর মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে সান্ত্বনা দিলেন। কোনো সমস্যা নেই, ছেলে তাদের আগে থেকে চেনা। এখন আমি কি করব? এখন তো সত্যি সত্যি আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তাহলে এই কথাই রইল। আপনাদের যেহেতু পছন্দ হয়েছে, আমাদের তো ছেলেকে পছন্দ হয়েছে আগে থেকেই। আর মনে হচ্ছে না এখানে বেশি কথা বলা লাগবে। আপনারা তাহলে আজকের মতো আসেন। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আপনাদের। আমি জানি আপনাদের অনেক কষ্ট, অনেক সময় নষ্ট হয়েছে আমাদের জন্য। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরে বিআই সাহেব, এটা কোনো কথা বললেন আপনি? এটা তো স্বাভাবিক। আমরা সময় হাতে নিয়েই বেরিয়েছি। যেহেতু পুত্রবধূকে দেখতে যাচ্ছি, সেহেতু সময় নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আপনারা বাসায় গিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সেই মোতাবেক আমরা কাজ করব। আমাদের তো মেয়ে পছন্দ হয়েছে, আমাদের তো আর কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমরাও বাসায় গিয়ে আমাদের মতামতটা জানাবো। তারপর একদিন বসে দিনটাই ঠিক করব। আচ্ছা, তাহলে সেই কথাই রইল বিআই সাহেব। কি রে শাহিন, কোথায় তুই? আমার বাসায় আয় তো, কথা আছে। এখন যেতে পারবো না, আমার বাসায় কিছু কাজ আছে, সেগুলো করতেছি, পরে আসবো তোর বাসায়। আমার থেকে তোর কাজ বেশি হয়ে গেল। ভেবে দেখো, এখন যদি না আসিস, পরে কিনা ঝামেলা করতে পারিস। আমার আবার কিসের ঝামেলা? আমি কোনো ঝামেলা করতে যাচ্ছি না। তার জন্যই তো বললাম চলে আয়, না হলে পরে ঝামেলায় পড়বি। তখন আমাকে দোষারোপ করতে পারবি না। তাড়াতাড়ি চলে আয়। তুই আমাকে কোনো কিছুতে ফাঁসিয়ে দিচ্ছিস না তো? দেখ, একদম এরকম করার চেষ্টা করবি না, ভালো হবে না, বলে দিলাম। আগে আয়, পরে সবকিছু খুলে বলতেছি। এখন যদি বাসায় থাকিস তাহলে ঝামেলায় পড়তে পারিস। এখন আমার বাসায় আয়, ঝামেলা থেকে মুক্তি পাবি। তারপর শাহিনের সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতেই আবারও ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি নিশাত ফোন দিয়েছে। হ্যালো জানেমান, বলো সমস্যা কি তোমার? আমি তো মাত্র বাসায় আসলাম, এখনো ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিচ্ছি। মাহিন প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা আছে। আমার ফোনটা এখন কেটো না প্লিজ, কথাগুলো শোনো। আরে পাগলি, কি হয়েছে তোমার? রান্না করতেছো কিসের জন্য? আমি তো মাত্র তোমার সাথে দেখা করে আসলাম। তোমার সমস্যা কি? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, এখন আমি কি করব? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। কি আবল তাবল কথাবার্তা বলতেছো? তোমাকে তো এক্ষুনি রেখে আসলাম বাসায়, আর তোমার কিসের বিয়ে ঠিক করে এই সময়? তুমি বিশ্বাস করো, সত্যি আমার বিয়ে ঠিক করেছে। তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও, নাহলে আমি এখানে বাঁচতে পারবো না। দেখো, মজা করবে না আমার সাথে। এখনো মাথা ঠিক হয়নি আমার, তাই পরে তোমাকে ফোন দিচ্ছি, না হলে ভুলভাল কিছু বলে দেব। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারতেছো না। সত্যি আমি বাসে এসে দেখে আমাকে দেখার জন্য কয়েকজন লোক এসেছে, এখন আমি কি করব? তুমি আর কি করবে? ছেলেকে পছন্দ হলে বিয়ে করে নাও, কারণ এখন তো আমার কোনো চাকরি নেই। আমি একটা বেকার ছেলে, আর বেকার ছেলের কাছে কখনো তোমার মা বাবা তোমাকে বিয়ে দিবে না। আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না, কোনো কিছু বুঝতে চাচ্ছি না। তুমি আমার বাবার কাছে আসবে এবং আমাকে চাইবে, তার বাকিটা আমি দেখে নিব। আরে পাগল হয়েছ নাকি? দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি? তুমি বলবে যে ছেলেকে তোমার পছন্দ হয়নি,
তারপর দেখি তোমাকে কি করে তোমার আব্বু বিয়ে দেয়। তুমি আমার আম্মুকে চেনো না। তুমি যদি তোমার আব্বুকে রাজি করতে না পারো তাহলে আমি মারা যাব। যা করো তাড়াতাড়ি করো, বুঝছো? আরে পাগলি, তোমাকে কান্না করতে হবে না, আমি বুঝিয়ে বলতেছি। তোমার আব্বুকে দেখবে তোমার আপু, তোমার এখন বিয়ে দিবে না, পরে আমাদের জন্য মিলিত হব, সমস্যা নাই। আমার কিন্তু ভয় হচ্ছে, আমি আব্বুকে বিশ্বাস করি না। কখন কি বলবে, তার চেয়ে তুমি আব্বুর সাথে কথা বলো। আচ্ছা, তোমাকে টেনশন করতে হবে না, আমি ওখানে যাচ্ছি তোমাদের বাসায়, তোমার আব্বুর সাথে কথা বলবো এবং তোমাকে আমার করে নেব, সমস্যা নেই। তুই চুপচাপ থাকো, কান্না করবে না। নিশাতের সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলাম। এত ঝামেলা ভালো লাগে না। কিসের জন্য আমি তারপরে যাব? আমার এখনো কোনো জবাব হয়নি। আমি এখন কি করে থাকি, আমার বাসায় নিয়ে আসবো। আর সব থেকে বড় কথা হলো, নিশাতকে তো আমি আমার মন থেকে ভালোবাসি না। বাসা থেকে বিয়ে ঠিক করেছে, বিয়ে করে নেবে, তা না করে আমার জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য অপেক্ষা করে কি হবে? আমি তো কখনোই কাউকে বিয়ে করব না। মাহিনের সঙ্গে কথা বলে মনে কিছুটা শান্তি কাজ করতেছে। ভালোবাসা মানুষটাকে না পেলে একটা মরণ যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা আমি কখনোই পড়তে চাই না। আমি যে সেই যন্ত্রণা সহ্য করতে পারবো না, তার আগেই মরে যাব। মাহিনের কথায় কিছু কিছু জায়গায় মনে হচ্ছে সে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায় না। তাহলে আমি কি করব? তাহলে কি আমার মরে যাওয়া উচিত, নাকি নতুন করে জীবন শুরু করা উচিত? এখন পুরোটা নির্ভর করছে মাহিনের উপর। দেখি মাহিন আসে কিনা। তারপর মাহিনের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনো মাহিন আসলো না। মাহিনকে ফোন দিচ্ছি, মাহিনের ফোন বন্ধ। ব্যাপারটা বুঝলাম না, সে কি তাহলে আসবে না নাকি? বল, কি বলবি? যার জন্য এত জরুরি তলব করলে আমাকে, বুঝলাম না আমি আবার কিসের ঝামেলায় পড়বো। এত অস্থির হচ্ছিস কিসের জন্য? বলতেছি তো, অপেক্ষা কর, বলতেছি আসল বিষয়টা কি। আর এখন আমার কি করা উচিত, আমাকে একটু সাজেস্ট কর। বুঝলাম না ঠিক তোর কথাটা। আসলে তোর কি হয়েছে বলতো? আমাকে কোনো সমস্যায় পড়েছিস কি? আসলে আজকে নিশাদকে দেখতে এসেছিল। তার আব্বু নাকি ছেলেটাকে আগে থেকে পছন্দ করত, তাই তার সাথে নিশাদকে বিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমার তো এখানে কোনো সমস্যা নেই, আমার মনে সমস্যা আছে। তোর কথাটা সঠিক বুঝলাম না আমি। আসলে তুই কি বলতে চাচ্ছিস আমাকে বলবি তো? ক্লিয়ার করে বল। আসলে আমি নিশাদকে গ্রহণ করার পর থেকে তাকে মন থেকে ভুলতে পারতেছি না। আমি তাকে চাই, এখন আমাকে যে কোনো উপায়ে তাকে আমার করে নিতেই হবে। ও আচ্ছা, এখন বিষয়টা বুঝলাম। তো সমস্যাটা কোথায়? সমস্যা কি? তাদের বাসায় যাই, কথা বলি, আসি। আন্টি তো আর কোনো কিছু বলবে না, আন্টি তো রাজি হয়ে যাবে, আমি ভালো করে জানি। একদম টেনশন করবি না, তুই আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছিস। আমিও তো আম্মুকে নিয়ে কোনো টেনশন করতেছি না, টেনশন করতেছি নিশাদের বাবাকে নিয়ে। তিনি কি রাজি হবে? একদম টেনশন করবি না, আমি বাসায় গিয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে আসতেছি। তুই রেডি হয়ে থাক, দুজনে একসাথে নিশাদদের বাসায় যাব। আর নিশাদ আব্বুকে বুঝিয়ে নিশাদকে তোর করে চাইবো। কথাটা বলে শাহিন সেখান থেকে চলে গেল। আমি তো অস্থির হয়ে থাকতে পারতেছি না, টেনশন হচ্ছে খুব। নিশাতের আব্বু কি যে বলবে। আমি তো একটা বেকার ছেলে, তার মেয়েকে কি আমার হাতে তুলে দিবে? একটা বেকার ছেলের হাতে কিভাবে সম্ভব? এত কিছু টেনশন করলে আর মনের মানুষকে কাছে পাওয়া হবে না। দেখা যাক কি হয় সেখানে গিয়ে। তারপর শাহিন চলে আসলো আমাদের বাসায়। দুজনে বেরিয়ে পড়লাম নিশাদের বাসার উদ্দেশ্যে। যাইতে যাইতে অনেক কথা বললাম দুজনে। কিছুক্ষণের মধ্যে নিশাদের বাসায় পৌঁছে গেলাম। দুজনে গিয়ে কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে দিল। আমি তাকে চিনি না অবশ্য। কে বাবা তোমরা? আর এখানে কি চাই তোমাদের? আগে তো কখনো এই এলাকায় দেখি নাই, হঠাৎ করে কি মনে করে আমাদের বাসায়? আসলে আন্টি, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। আমাদের কি ভিতরে যাওয়া যাবে? অনুমতিটা পেতে পারি আপনাদের কাছ থেকে? বসে কিছু কথা বলতাম আপনাদের সাথে। আচ্ছা, তোমরা ভিতরে আসো, কিন্তু তোমাদের পরিচয়টা তো জানতে পারি, তাই না? আসলে আমি আর আপনার মেয়ে নিশাদ দুজন দুজনাকে ভালোবাসি, কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। আমি নিশাদকে আমার করে নিতে চাই। আমার কথা শুনে নিশাতের আম্মু অনেকটা অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর ভিতরে নিয়ে গেলেন এবং বসতে দিলেন। তারপর উনি আমাদের সাথে কোনো কথা না বলে উপরে চলে গেলেন। আমি বুঝতে পারতেছি তার মনের অবস্থা কি। হয়তো তিনি এটা কখনো আশা করেনি। তার মেয়ের কাছ থেকে তাকে দেখে বোঝাই যায়। এখন দেখা যাক কি হয়। একটু পর দেখতে পেলাম নিশাতের আম্মু নিশাতের আব্বুকে ডেকে নিয়ে নিয়েছে, আসতেছে। কিন্তু নিশাদকে দেখতে পেলাম না। নিশাদ কই? এই ছেলে, তুমি যেটা বলতেছো সেটা শুনলাম এবং বুঝলাম, কিন্তু তোমার চাওয়াটা আমার দ্বারাই পূর্ণ করা হচ্ছে না। আঙ্কেল, আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ, আমাদেরকে মিলিয়ে দেন প্লিজ।
আপনি না করবেন না? আমি আমার ছোটবেলার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি, আমি এই কথা ভাঙতে পারবো না। সে আমার উপর অনেক আস্থা রাখে, আমি তো আর সেই আস্থাভাজনতা নষ্ট করতে পারবো না। আঙ্কেল, ছোট মুখে কিছু কথা বলি, প্লিজ কিছু মনে করবেন না আবার। আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য যে আপনি আপনার কথাটা রাখলেন, কিন্তু একটা কথা ভেবে দেখছেন আপনার মেয়ে কি সেখানে খুশি থাকবে? আপনার মেয়েকে সেখানে শান্তিতে থাকতে পারবে আমাকে ছাড়া? পারবে না, কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর যতই আপনি তার থেকে আমাকে দূরে রাখেন না কেন, তার মন থেকে তো আমাকে মুছে ফেলতে পারবেন না। তাই আপনি তো চাইবেন আপনার মেয়ে সুখে থাকুক, তাই না? তাহলে কেন তার সুখটা আপনি নষ্ট করবেন? আব্বু প্লিজ রাজি হয়ে যাও, না হলে তো আমি বাঁচতে পারবো না। তুমি কি আমার সুখটা দেখবে না? এখানে তোকে কথা বলতে বলিনি, তুই তো রুমে যা, আমাকে কথা বলতে দে। আমি এটা কখনো হতে দেব না, আর আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমাদেরকে এভাবে আলাদা করবেন না, তাহলে আমরা কেউ সুখে থাকতে পারবো না। এই ছেলে, তোর সাহস কত বড়! আমার বাসায় এসে এভাবে চিৎকার করে কথা বলতেছিস? তোকে তো আমি খুন করে ফেলবো। এখান থেকে চলে যা, যদি তোর ভালো চাস। আর যদি ভালো না চাস তাহলে ওকে, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার মেয়ে যদি তার কোনো ক্ষতি করে তার দায়ভার আপনাকে নিতেই হবে। কথাটা বলে আমি আর শাহিন সেখান থেকে চলে আসতে ধরলাম, তখনই নিশাতের আম্মু আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন। দেখো বাবা, আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, সে হয়তো অন্য কোথাও সুখী থাকতে পারবে না। আমি একটা মেয়ে হয়ে তো আমার মেয়ের কথাটা বুঝতে পারতেছি, তার মনের অবস্থাটা বুঝতে পারতেছি। প্লিজ আন্টি, তাহলে আপনি আপনার স্বামীকে একটু বোঝানোর চেষ্টা করুন যে আমরা দুজন আলাদা থাকতে পারবো না। আচ্ছা, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। যাও, তোমরা দুজন তোমাদের মতো কথা বলে নাও, তারপর দেখো কি হয়। কি হয় মানে? আন্টি, আপনি আমাদের দুজনকে এক করে দিবেন। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আগামীকাল কি আপনি একটু বোঝানোর চেষ্টা করুন। আচ্ছা যাও, আমি কথা দিলাম তোমাদের দুজনকে এক করে দেব। এখন এখন হয়েছে, খুশি তো? যাও। তোমাকে এতগুলা ভালোবাসলাম আব্বু, আর আম্মু তোমাকে এতগুলা ভালোবাসা যে তোমরা এত সহজেই রাজি হয়ে গেলে, আর আমি আমার সুখের ঠিকানাটা খুঁজে পেলাম। তোমরা হলে আমার প্রথম সুখের ঠিকানা, কিন্তু আমার সারা জীবনের সুখের ঠিকানা তো মাহিন, তাই না? আচ্ছা যা পাগলি মেয়ে কোথাকার, তোর সুখটা এনে দিলাম তোকে। আর এখন তোমরা যাও, আড্ডা দাও। আমরা মাহিনদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তারপর মাহিনকে সাথে করে বেরিয়ে পড়লাম বাসা থেকে। শাইন ভাইয়াকে বিদায় দিলাম। মাঝ রাস্তায় শাইন ভাইয়া মন খারাপ করে রইল। শাইন ভাইয়া, মন খারাপ করার কিছু নেই, আপনার ভালোবাসার মানুষকে আমরা খুব শীঘ্রই এনে দিচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন প্লিজ। আজকে একটু আমাদেরকে একা ছেড়ে দেন। তারপর শাইন ভাইয়া হাসি মুখে আমাদেরকে একা ছেড়ে দিয়ে উনি একটা অন্য রিক্সা নিয়ে চলে গেলেন, আর আমি আর মাহিন একটা নির্জন জায়গায় বসে পড়লাম। মাহিন বসে পড়লো, আমি মাহিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আমি তো প্রথমে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আঙ্কেল আমাদের সম্পর্কটা মেনে নিবে কিনা, কিন্তু পরে যখন আন্টি আমাদের উপর সাহায্য করলেন তখন তো আমি অনেক খুশি হয়েছি যে আমি তোমাকে আমার করে নিতে পেরেছি। আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো আসবেন আমাদের বাসায় আমাকে আপন করে নিতে। অনেক টেনশনে ছিলাম এবং কান্নাও করেছি। পরে দেখি তুমি এসেছো, আমি যে তখন কত খুশি হয়েছি জানো না তুমি। হয়েছে পাগলি, এখন তো আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিলাম, এখন তো আর তোমার কোনো সমস্যা নেই, আর তোমাকে কখনো কাঁদতে হবে না। পাগল, আমি এখন থেকে শুধু তোমার পাগলি, আর কারো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে মরে যেতে চাই। আচ্ছা, তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়া যাক। এখন কি বলো? যেহেতু আমরা দুজন দুজনের হয়ে গেছি, এখন তাদের এখানে অপেক্ষা করে লাভ কি? তারাও যাক, তাদের ভালোবাসার মানুষটাকে আপন করে নিক। ভালোবাসার মানুষের সাথে যাই করো না কেন, কিন্তু কখনো তাকে ভুলেও ছেড়ে যাবে না, তাহলে কখনই সুখী থাকতে পারবে না। হয় আমাদের ভালোবাসাটা ফিজিক্যাল রিলেশন দিয়ে শুরু, তাতে কি হয়েছে? আমাদের মন তো আমাদেরকে আলাদা হতে দেয়নি, আমাদেরকে ভালোবাসার বন্ধনে সব সময় আবদ্ধ করে রেখেছিল। ভালোবাসবে তো এমন ভাবে যেন ভালোবাসার মানুষ তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে না পারে। এই না, আমাদের ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কিরকম লেগেছে? কিন্তু আপনাদের ভালোবাসার গল্পটা এরকম করবেন না, ভালোভাবে শুরু করবেন। আর দোয়া করবেন আমরা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সবসময় একে অন্যের পরিপূরক হয়ে থাকতে পারি। সব ভালোবাসা কিন্তু রোমান্স বা ফিজিক্যাল রিলেশন দিয়ে শেষ হয় না। কিছু ভালোবাসা এই তো আমাদের মতো করেও শেষ হয়। ভালোবাসার গল্পটা কিরকম হয়েছে জানাতে ভুলবেন না। আরো এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কিন্তু পরবর্তী গল্পটা আরো আকর্ষণীয় হতে চলেছে। ক্লাসরুমে এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে আছি। সকলের দৃষ্টি আজ আমার দিকে। লজ্জায় আজ আমি শেষ। এমন লজ্জার সম্মুখীন এর আগে কখনো আমি হইনি। বাঁকা চোখে খেয়াল করছি, মুখ টিপে হাসছে সকলে। আমার ফ্রেন্ডগুলো সব কটা বদের হাড্ডি। সকলে মিলে মজা নিচ্ছে, আর শাস্তি পাচ্ছি আমি শুধু একা। আমাকে কান ধরতে দেখেও ওরা হাসছে। একবার ক্লাসরুম থেকে বের হোক স্যার, তারপর একটা একটা করে সব কটাকে শায়েস্তা করব। এই রে, স্যার মনে হয় এদিকেই আসছেন, হাতে স্টিলের স্কেল। আমাকে কি উনি মারবেন নাকি? মাম্মাম, কান্না করব আমি। আমার ভয় শেষ হতে না হতেই সামনে রাখা টেবিলটাতে এসে স্কেলের আঘাত করলেন। একটা শব্দে জোরে মাম্মাম বলে কেঁদে উঠলাম আমি। আমার কান্না শুনতে পেয়ে এগিয়ে আসলেন। নাক বরাবর স্কেলটা উঁচু করে ধরে বললেন, এই মেয়ে থামো, একটু টু শব্দ করলে এই স্কেলের বাড়ি তোমার অন্য পায়ের উপর পড়বে। ভয়ে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। একটা ঢোক গেলে আমি কান ছেড়ে পা নামিয়ে পিছনে সরতে সরতে বললাম, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এমনটা করবো না স্যার। ওই যে দেখছেন আমার ফ্রেন্ডগুলো, ওরা সকলে মিলে বলেছিল, তাই করেছি। আমি তো নিষ্পাপ একটা মেয়ে, বিশ্বাস করুন স্যার, এর আগে কখনো এমনটা করিনি। ওদের কথায় বাধ্য হয়ে করলাম এবার। ওরা আমাকে দিয়ে করিয়ে সকলে মজা নিচ্ছে। ওদেরকে কিছু বলুন। স্যারের মুখটা দেখে বুঝলাম রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমাকে কি করবে নিজেও বুঝতে পারছেন না। ঘাড় বাঁকিয়ে স্কেল উঁচু করে বললেন, কে কে এম এর ফ্রেন্ড আছো তারা সকলে উঠে দাঁড়াও, আজকে সবাইকে শাস্তি দেব। স্যারের কথায় সকলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছে না। আমি বললাম, স্যার, এই ক্লাসের সবাই আমার ফ্রেন্ড, সবার কথায় আমি এমনটা করেছি। স্যার একটা ধমক দিয়ে বললেন, ফাজলাম হচ্ছে আমার সাথে? তুমি জানো আজ পর্যন্ত আমি কখনো কোনো মেয়ের হাত ধরিনি, লাইফে কখনো কোনো মেয়ের ফ্রেন্ডের সাথে মিশিনি। আর তোমার মতো একটা ফাজিল মেয়ে ক্লাসে ঢুকতেই আমার গালে কিস। ছি, কি শাস্তি দেবো আমি তোমায় সেটা বলো। আমি গলা ছেড়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, প্লিজ স্যার, আমি বুঝতে পারিনি। এবারের মতন আমাকে ক্ষমা করে দিন। পরের বার করলে শাস্তি দেবেন। ওদের সকলের কথায় আমি এমনটা করেছি। আপনার মতো ইয়াং একটা ছেলে যে আমাদের নতুন স্যার হবে সেটা বুঝতেই পারিনি। আর আপনি যদি সত্যি মনে করেন আমাকে শাস্তি দেবেন, তাহলে ওদের সবাইকেও শাস্তি দিন। সকলের ভুলের শাস্তি আমি একা কেন পাবো? ওদের তো শিক্ষা হবে না আমি একা শাস্তি পেলে। আমার কথা শুনে এবার সকলের গলার আওয়াজ বাজলো। সকলের মধ্যে থেকে প্রিয়া দাঁড়িয়ে উঠে বলল, ফুল, তুই নিজের বেয়াদবির শাস্তি আমাদেরকে কেন দিতে চাচ্ছিস? আমরা কিচ্ছু জানি না স্যার, আপনি ফুলকে শাস্তি দিন, আমরা নির্দোষ। কি প্রমাণ আছে ফুলের কাছে আমরা ফুলকে এটা করতে বলেছি? আর বললেও ও করবে কেন? ফুলকে ছোট বাচ্চা, এখনো ফিডার খায়। কি বলিস সবাই? প্রিয়া শাকচুন্নির সাথে সকলে মিলে মাথা ঝাঁকালো। সকলে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, একদম ঠিক কথা। স্যারের দিকে তাকিয়ে দেখলাম সে আচমকা হাঁ করে আমার দিকে তাকিয়ে, চোখের পলক যেন পড়ছেই না। আমি ভয়ে চুপসে গেলাম। ওনার চোখের ভাষা তো আমি বুঝছি না। হুট করে স্যার বললেন, তোমার নাম ফুল? আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। স্যারের ঠোঁটের কোণে আলতো করে হাসি ফুটে উঠল। মুখে হাত রেখে উল্টো ঘুরে কিছু একটা ভেবে পুনরায় আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন, যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম। কথাটা শুনে আমি এত খুশি হলাম যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন ঈদের চাঁদ দেখছি। স্যারকে ধন্যবাদ আর সরি বলে লাফাতে লাফাতে নিজের সিটে এসে বসলাম। এদিকে ওদিকে তাকিয়ে প্রিয়াকে এক ধাক্কা আর মিনিকে একটা খোঁচা দিয়ে বললাম, সব কটাকে দেখে নেব, এই তোরা আমার ফ্রেন্ড। ওরা আস্তে করে মাথাটা একটু কাত করে এক হাত দিয়ে নিজের কান টেনে ধরে বলল, সরি। স্যার সামনে থেকে সাইলেন্স বলে উঠলেই আমরা সকলে নড়েচড়ে সোজা হয়ে বসলাম। আজ স্যারের প্রথম ক্লাস, তাই সকলে পরিচয় নিচ্ছে। প্রথমেই নিজে পরিচয় দিল। স্যার বলল, আমার ডাকনাম হৃদ, তোমরা আমাকে ডক্টর হৃদ স্যার বলে ডেকো। সারা জীবন শুনেছি মেডিকেল স্টুডেন্টরা ভদ্র হয়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন স্যারদের দিকে ভয় কাঁপতাম। আর তোমাদের দেখে যা বুঝলাম,
ভাবছি তোমাদের ক্লাসটা আমি নেব কিনা। যাই হোক, আজকে যখন এসে পড়েছি সকলের সাথে পরিচয় হয়ে নিই। পরের ক্লাসগুলো নেব কিনা সেটা ভেবে অন্য সাথে সাথে আলোচনা করে জানাবো। অন্য কোনো ব্যাচের সাথে ক্লাস এক্সচেঞ্জ করে নেব। স্যারের কথাটা শুনে পাশ থেকে প্রিয়া বিড়বিড় করে বলে উঠল, এত ইয়াং আর হ্যান্ডসাম একটা স্যার আমাদের ক্লাস নেবে না? সকলে একসাথে বলে উঠল, না না স্যার, আপনাকে আমাদের ক্লাস নিতে হবে। আপনি অনেক ভালো, প্লিজ স্যার এমন বলবেন না। রিত স্যার মাথাটা কাত করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমিও সকলের সাথে বললাম, হ্যাঁ হ্যাঁ থাকুন না, আপনি অনেক ভালো স্যার, অনেক দয়ালু। আপনার মনটা বিশাল বড়, নইলে তো আমাকে ক্ষমাই করতেন না। কথাটা বলতেই স্যার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালো। অমনি ঘন্টা বেজে উঠল। বুঝতে পারলাম ক্লাস টাইম শেষ। কিন্তু রিত স্যার আমার দিকেই তো এগিয়ে আসছে। আমার বেঞ্চের সামনে এসে দাঁড়িয়ে বলল, বাইরে এসো, আমি কতটা দয়ালু তোমাকে আজকে বোঝাবো। আমার মুখটা আবার ভয় চুপসে গেল। তারপর মিনিকে বলল, ওকে বের হতে দাও, আমি ওকে আমার চেম্বারে নিয়ে গিয়ে শাস্তি দেবো। এখন তোমাদের অন্য ক্লাসে টিচার আসবে, তাই এখানে কিছু বলবো না। শাস্তির কথা শুনে আমি আবার ভয় চুপসে আছি। বেঞ্চ থেকে বের হয়ে স্যারের কথা মতো পিছনে পিছনে ধীরে ধীরে হাঁটছি। কি বলবো বুঝতে পারছি না, কিভাবে বাঁচবো এবার। স্যার অনেকটা সামনে চলে গেছে। সিঁড়িতে আসতেই স্যার পিছনে ঘুরে দেখলো আমি অনেকটা পিছনে। এগিয়ে এসে স্যার বলল, এত আস্তে কেন হাঁটছো? হ্যাঁ, আমি মুখটা মলিন করে বললাম, আমার ভুল হয়ে গেছে স্যার, বুঝতে পারিনি আমি, প্লিজ ক্ষমা করে দিন। স্যার মাথা ঝাঁকিয়ে বুকে হাত বেঁধে বলল, তোমাকে আমি আর কতবার ক্ষমা করব? আমি হাত জোড় করে বললাম, সেটাই তো, সত্যি আমার ওভাবে আবার বলা উচিত ছিল না। আপনি তাকিয়েছিলেন আমার দিকে, আমি আপনাকে খুশি করতে মুখে যা এসেছে বলে ফেলেছি। শুধু শব্দগুলো ভুল ছিল, মানেটা কিন্তু প্রশংসা ছিল আমার দিক থেকে। কিন্তু আপনি বোঝেননি। প্লিজ স্যার আর একটা সুযোগ দিন, আমি বুঝতে পারিনি আপনাকে, ওভাবে বললে আপনি রেগে যাবেন। আমি স্যারের মুখের দিকে তাকালাম। স্যার নিশ্চুপ হয়ে আছে। আরও কিছু বলতে নিলাম, আমার মুখ খোলার আগেই আচমকা আমাকে ঘুরিয়ে স্যার দেয়ালের সাথে চেপে ধরলেন। আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন আর বললেন, তুমি ভুল। আমি ভয় দু চোখ বন্ধ করে রেখেছি। কি হবে আজ আমি জানি না। হালকা মাথাটা কাত করে বললাম, হ্যাঁ কিন্তু আমি। আমার হাত ছেড়ে দিয়ে কোমরে হাত গুজে টেনে ধরলেন উনি। আমি কেঁপে উঠতে কিছু বলার আগে আমার ঠোঁটে নিজের আঙুল চেপে ধরল। উনি আমার এত কাছে যে ওনার নিঃশ্বাসগুলো আমার বুকে পড়ছে। উনি ধীরে ধীরে আমার ঠোঁটের দিকে এগোচ্ছেন আর আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ওনার বুকে হাত বাঁধিয়ে দূরে সরিয়ে দিতে চাইলাম। উনি আমার হাতটা চেপে ধরলেন আর কড়া শব্দে বললেন, আমার চেম্বারে এসে ফুল। ঘুরে দাঁড়িয়ে আমার হাতটা শক্ত করে চেপে টেনে ধরলেন। নিজের সাথে করে নিয়ে যেতে লাগলেন চেম্বারের দিকে। উনি আমাকে টেনে নিয়ে যাচ্ছেন আর সকলে সিঁড়ি দিয়ে উঠতে নামতে চলতে সেটা দেখতে পাচ্ছে। আমি ওনার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি বলে উঠলাম, আমি আসছি স্যার, প্লিজ আমার হাতটা ছাড়ুন। উনি কোনো পাত্তাই দিল না, নিজের মতো চলেছেন। নিজের চেম্বারে ঢুকে আমাকে আচমকা কোলে তুলে নিল। এটা কি হলো বুঝতে পারলাম না আমি। এতক্ষণ সব তো ঠিকই ছিল, এখন আবার কি হলো? তখন যে সকলের সামনে বলল কোনো মেয়ের সাথে কোনোদিন মেশেনি, ওটা কি তাহলে ঢপ দেওয়া কথা ছিল নাকি? ওনার চেয়ারে সোজাসুজি রাখা অন্য আরেকটা চেয়ারটা টেনে আমাকে বসিয়ে দিলেন। তারপর ঘুরে গিয়ে নিজের চেয়ারটাতে বসলেন উনি। টেবিলের ওপর হাতের কোনোই ঠেকিয়ে থুতনিতে হাতটা রেখে আমার মুখের দিকে এক পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমি উঠতে নিলে অন্য হাতটা দিয়ে আমার ওড়নাটা টেনে ধরলেন। আমি চাইলেও আর উঠতে পারলাম না। আমি যাতে যেতে না পারি তার জন্য আমার ওড়নাটা নিজের হাতে ভালো করে কয়েক প্যাচ দিয়ে রাখলেন। তারপর খুব আদুরে গলায় বললেন, কি খাবে ফুল, চা নাকি কফি? আমি মুখটা হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, কি করছেন এটা স্যার? উনি হেসে উঠে ঘুরে আমার পিছনে আসলেন। পিছনের থেকে দুই হাতে আমার কাঁধে নিজের হাত দুটো চেপে রেখে বললেন, ভয় পেও না ফুল, এটা তোমার শাস্তি। আমার ভালোবাসার শাস্তি দেবো তোমায়। এই হসপিটালটা
আমার বাবার। আমি কতটা ভদ্র সেটা আমার বাবা জানে। খুব ছোট্টবেলায় তোমাকে দেখে পছন্দ হয়েছিল আমার। তোমার পিছনে অনেক ছুটেছি। তোমার স্কুল শেষে তোমাকে ফলো করতাম বলে তোমার বাবার হাতে মারও খেয়েছি। জেদ ধরেছিলাম তোমাকেই বিয়ে করব। তাই আমার জেদ পূরণ করতে ছোট থাকতেই তোমাকে টাকা খাইয়ে গুন্ডাতে দিয়ে উঠিয়ে আনি, তারপর জোর করে বিয়ে করি। বিয়ের পর তোমাকে নিয়ে বাড়িতে আসলে বাবা আমাকে অনেক পেরেছিল। তোমাকে তোমার বাবার কাছে দিয়ে এসে আমাকে আমেরিকায় ফুপির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বাবা বলেছিল যখন আমি লেখাপড়া শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, তখন দেশে ফিরলে তোমাকে এনে দেবে আমার জীবনে। আমি মন দিয়ে লেখাপড়া করছি এতদিন ধরে। আজকে আমি একজন সফল ডক্টর। দেশে আসার পর আমার বাবার কাছে তোমাকে চাইলাম। বাবা নিজের কথা রাখতে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তোমার মা রাজি হয়নি। তিনি বলেছেন কিছুদিন আগে তোমার বাবা মারা গেছে, আর তার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখে গেছে। তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে তোমার বিয়ে তোমার বাবার বন্ধু ছেলের সাথেই হবে। বাবা এটা জেনে এসেছিল তোমার মায়ের কাছ থেকে। তুমি আমাদের হসপিটাল থেকে পড়াশোনা করছো, আমাদের মেডিকেল কলেজে পড়ছো। এর জন্য আমি আর দেরি করলাম না, আজই জয়েন করলাম হসপিটালে, শুধু তোমার জন্য। কথাগুলো বলে উনি একটু নিচু হয়ে আমার কাঁধে নিজের থুতনিটা রাখলেন। সামনে থেকে হাত এনে আমার গলাতে আলতো করে হাতের আঙুল ছুঁয়ে আস্তে করে বুক পর্যন্ত আসতেই আমি ঘুরে উঠে দাঁড়ালাম। ওনাকে ঠেলে কিছুটা দূরে ঠেলে দিয়ে বললাম, খবরদার আমাকে আপনার নোংরা হাতে স্পর্শ করবেন না। আমার গা খিনখিন করে আপনাকে দেখলে, ঘৃণা করি আমি আপনাকে। উনি আমার নাম ধরে ডেকে এগিয়ে আসতে চাইলে আমি টেবিলের ওপর থেকে এক টানে সবকিছু ফেলে দিলাম, আর ওনাকে বললাম, ওই দিনটা আমি আজও ভুলিনি। আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওইটুকু বয়সে বিয়ে করেছেন আপনি। এখন আমার ঘৃণা হয় আপনার ছোটবেলার ওই মুখটাকে। কথাটা বলে আমি বেরিয়ে আসতে চাইলাম। উনি আমাকে টেনে ধরলেন, আমাকে বোঝাতে চাইলেন আমি ওনার কোনো কথা শুনতে চাইলাম না। রেগে গিয়ে উনি আমায় ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেললেন, আর শক্ত করে আমার কাঁধে হাত ধরে রেখে চেপে বললেন, তোর জন্য আমি এতগুলো বছর নিজেকে তৈরি করেছি, কত অপেক্ষা করেছি। এখন তুই বলছিস আমাকে ঘৃণা করিস, চলে যাবি? আমার কথা কি শেষ হয়েছে? তোকে আমি নিজের করে ছাড়বো, যে তোর জীবনে আসবে তাকে আমি মেরে ফেলবো। কথাটা বলে উনি আমার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। আমি চিৎকার দিতে গেলে আমার মুখটা হাত দিয়ে চেপে ধরে ঘাড় ছেড়ে দিয়ে নিজের মুখটা একটু উঁচু করে বলল, তুই আর আমার থেকে দূরে থাকতে পারবি না ফুল। ওনার কামড় এত জোরে ছিল যে ঘাড়টা মনে হচ্ছে অবশ হয়ে আছে, ব্যথায় কুকড়ে আছি আমি। উনি এবার একটু নিচু হয়ে ঘাড়ে আলতোভাবে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে বলল, খুব লেগেছে ফুল, বিশ্বাস কর। রাগে আমার মাথা ঠিক ছিল না, তুই আমাকে ঢাকালি কেন ফুল? বল আমাকে ভালোবাসবি। ওনার কামড় এত জোরে ছিল যে আমার ঘাড়টা এখনো অবশ হয়ে আছে, ব্যথায় কুকড়ে আছি আমি। উনি এবার একটু নিচু হয়ে ঘাড়ে আলতোভাবে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে বললেন, খুব লেগেছে ফুল, বিশ্বাস কর। রাগে আমার মাথা ঠিক ছিল না, তুই আমাকে ঢাকালি কেন ফুল? বল যে আমাকে ভালোবাসবি। ওনাকে আমি ধাক্কা দিতে চাইলাম, আমার হাতটা উনি ধরে বসলো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, উনি চোখ পাকিয়ে তাকিয়ে রইল। আমাকে দাঁতে দাঁত চেপে বলল, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি ফুল। রাগলে আমি কি করি তা আমি নিজেও জানি না। তোকে আবারও বলছি ফুল, শান্ত হ। আমি যা বলি তা শোন। আমার মতো এত ভালো তোকে কেউ বাঁচতে পারবে না। তোকে ছাড়া আমার জীবনটা বৃথা। আমি ওনার হাতে জোর করে একটা কামড় বসিয়ে দিলাম, দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম। উঠে চলে আসতে লাগলে পেছন থেকে উনি আমার ওড়নাটা টেনে ধরলেন। আমি বললাম ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। উনি আমার ডান হাতটা টেনে ধরে এমনভাবে ঘুরিয়ে নিলেন, আমি এসে ওনার বুকের ওপরে পড়লাম। আমার কোমরটা শক্ত করে চেপে ধরে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, ছটফট করতে লাগলাম। ওনার বুকে নখের আঁচড় দিতে লাগলাম। উনি রেগে গিয়ে আমার কোমর ছেড়ে দিয়ে ঠেলে টেবিলের ওপর ফেললেন আমাকে। তারপর আমার ঠোঁটে জোরে কামড় বসিয়ে মুখটা বন্ধ করে রাখলেন। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো, আমার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। অনেকক্ষণ পর উনি আমার ঠোঁট ছেড়ে দিলে আমি ঠোঁট হাত দিয়ে চেপে ধরে রাখলাম। প্রচণ্ড ব্যথা করছে আমার, রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে এই মানুষটার ওপর। আমি বুঝতে পারছি ছোটবেলা থেকে
আরো অনেক হিংস্র হয়ে ফিরে এসেছে আমার জীবনে। আমার দিকে চোখ তুলে তাকাতেই আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছুটে চেম্বার থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে জোরে জোরে হাঁপাতে লাগলাম। পায়ের শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখলাম উনি এদিকেই এগিয়ে আসছেন। আমি ভয় এদিক ওদিক তাকিয়ে পাশেই হসপিটালের স্টাফ লিফটটা দেখতে পেলাম। খুব দ্রুত এসে লিফটের ভেতরে ঢুকলাম, আর লিফটটা বন্ধ হয়ে গেল। উনি পারলেন না আমার কাছে আসতে। হসপিটালে আমাদের কলেজ 7ম ফ্লোরে, 3rd ফ্লোরে ওনার চেম্বার ছিল। লিফট নিচের দিকেই আসছে। উনি যদি সিঁড়ি বেয়ে দ্রুত নিচে চলে আসেন, এটা ভেবে ভয় আমার মুখ থেকে ঘাম ছুটছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার হাত পা কাঁপতে লাগলো। পাশে ঘুরে একটা সুইচ দেখতে পেলাম। আমার মনে পড়ল কিছুদিন ধরে লিফটের কাজ চলছে। মাঝে মধ্যে লিফট চলে, আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। সুইচটার পাশে বড় বড় অক্ষরে লেখা সাইনবোর্ড ঝোলানো আছে। সুইচ অফ করতেই লিফট বন্ধ হয়ে যাবে। আমি আর দেরি না করে সুইচটা টিপে ধরলাম, আর সারা লিফটের মধ্যে আলো জ্বলতে নিতে লাগলো। লিফট কাঁপতে কাঁপতে মাঝপথেই বন্ধ হয়ে রইল। কিচ্ছু দেখা যাচ্ছে না, নিঃশ্বাসও নিতে পারছি না। ভয় আমার দম বন্ধ হয়ে আসছে। লিফটের মধ্যে আমি একা আটকে পড়েছি। এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। হাঁপাতে হাঁপাতে নিচে নুয়ে পড়লাম আমি। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো কিছু একটা ভাঙার শব্দ হচ্ছে, কিন্তু ফিল করতে পারছি না। আমার দু চোখ বন্ধ হয়ে আসলো। হঠাৎ মুখের মধ্যে গরম গরম ধোঁয়া আসতে লাগলো। এটা ধোঁয়া না অন্য কিছু আমি বুঝতে পারছি না। দু চোখ কাঁপছে আমার। কেউ ধোঁয়া দিচ্ছে আর আমি টানছি। আচমকা কিছু একটা ভেবে উঠে বসলাম আমি। অনেক লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে তাকিয়ে দেখলাম আমার মুখের সামনে উনি। আমি ওনাকে ধাক্কা দিতেই উনি সরে গেলেন। নিশি আমাকে পাশ থেকে টেনে জড়িয়ে ধরল। সামনে তাকিয়ে দেখলাম প্রিয়া আর মিনি আমার পায়ের তলায় তেল মালিশ করছিল। মিনি বলে উঠল, রিত স্যারকে ধন্যবাদ দে ফুল, উনি আজকে তোর জীবন বাঁচিয়েছে। আমি রাগী দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকালাম। প্রিয়া আমার পায়ের দিক থেকে ঘুরে এসে পাশে বসলো। আমাকে একটা খোঁচা দিয়ে বলল, কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন? জীবনের ছেলে দেখিস নি? ওনার দিকে তাকিয়ে লাভ নেই, বুঝলি? উনি আমার পছন্দ, আমার ক্রাশ। ওয়াও, কি সুন্দর দেখতে, কত ভদ্র, কত সুদর্শন, কিউটে টিপ্পা একখান। মন চাই বিয়ে করে নেই। জীবনে কখনো কোনো মেয়ের সাথে মিশেনি বলেছিল না? এখন যেভাবে হিরোর মতন লিফট ভেঙে তোকে বাঁচিয়ে তুললো, তোর দম বন্ধ হয়ে গিয়েছিল বলে বুদ্ধি খাটিয়ে তোকে মুখ থেকে নিঃশ্বাস দিল। এত ভালো ছেলে কোথাও পাওয়া যায় না। আমার তো ওনাকে চাই চাই। আমি প্রিয়াকে কিছু বলতে গিয়েও থেমে গেলাম। ভাবলাম প্রিয়ার যখন এতই পছন্দ, আমার এমন একটা কিছু করতে হবে যাতে উনি আমার জীবন থেকে সরে বরাবরের জন্য প্রিয়ার জীবনে চলে যায়। আমাকে ভয় পেয়ে পালালে চলবে না। এই হসপিটালটা ওনার বাবার। আমি পালালে আমার মায়ের স্বপ্ন, আমার ডাক্তার হওয়া, সেটা আর সম্ভব হবে না। ওনার সাথে যে ছোটবেলা আমার বিয়ে হয়েছিল, সেটা আমার বাড়িতে কেউ জানে না। উনি যদি এমন কিছু স্বীকার করে বা প্রমাণ দেখায়, তাহলে আমার মা খুব কষ্ট পাবে। আর সায়ানও আমার জন্য অপেক্ষা করছে। আমি ওকে ঠকাতে পারবো না। আমি মুখে হাসি তুলে ওনাকে একটা ধন্যবাদ জানিয়ে প্রিয়া আর নিশির সাথে হোস্টেলে চলে এলাম। 8 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। তখন আমি বিয়ের শব্দটার মানেও জানতাম না। স্কুল থেকে ফিরছিলাম, হুট করে এসে কিছু আঙ্কেল জোর করে আমাকে গাড়িতে তুলে নেয়। আমাকে ওই বজ্জাত্তার সাথে বিয়ে দিতে চায়। আমি অনেক কেঁদেছি, চিৎকার করেছি, তবুও আমাকে কেউ বাড়িতে ফিরতে দেয়নি। বজ্জাত্তা বলেছে বিয়ে করতে যেতেই হবে। আমি তো বুঝতাম না বিয়ে কি। আমি রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই বজ্জাত্তা বিয়ের পর বলছে আমাকে নিজের বাড়িতে নিয়ে যাবে। বিয়ের পর নাকি শ্বশুর বাড়িতে মেয়েদের থাকতে হয়। তার মাও থেকেছে, আমাকেও থাকতে হবে। আমি রাজি হইনি। জোর করে আমাকে নিয়ে গিয়ে আটকে রেখেছিলেন। ওনার বাবা খুব ভালো, তাই তো বিয়ের কথাটা জানতে পেরে ওনাকে শাস্তি দিয়েছিলেন, অনেক মেরেছেন। আমাকে আমার বাড়িতে দিয়ে এসেছেন। তারপরেও ভয়ে কিছুদিন বাসা থেকে বের হইনি আমি। যখন সাহস করে স্কুলে আসতাম, আমার বাবা স্কুলে দিয়ে আসতো, আর স্কুল ছুটির পর নিজে গিয়ে নিয়ে আসতো। দেখতাম না ওনাকে আর আমি। ভেবেছিলাম উনি হয়তো মারা গেছেন, মারা গেলেই ভালো হবে। স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলাম। এত বছর পর উনি আমার জীবনে আবার এভাবে আসবে
এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এখন আমার জীবনটা আর শান্তিতে কাটতে দেবে না, সেটা আমি বুঝতে পারছি। ঘুমের মধ্যে ওনার মুখটা ভেসে উঠছে। ঘুমের মধ্যে ঠোঁটের ওপরে আঙুল ছোঁয়াতে ব্যথা অনুভব করলাম। উঠে বসলাম আমি। ওয়াশরুমে গিয়ে হায়নাতে দেখলাম ঠোঁটটা ফোলা ফোলা লাগছে। কিভাবে কামড়েছে আজ! এই মানুষটার সাথে সারাটা জীবন থাকা কল্পনাও ভাবতে পারি না আমি। মানি না উনি আমার স্বামী, ওটাকে বিয়ে বলে? আমাকে সায়ান কত ভালোবাসে, কত খেয়াল রাখে আমার। বিয়ে আমি সায়ানকেই করব। ঘুম আসছে না বলে আলোটা আর জ্বাললাম না। মিনি নিশি প্রিয়ার ঘুম না ভাঙে ঘর থেকে বের হয়ে আসলাম। আকাশের দিকে তাকিয়ে আছি। বাবাকে খুব মনে পড়ছে আজ। কত স্বপ্ন ছিল বাবার, আমি ডাক্তার হব। আমি যদি জানতাম এই হসপিটাল ওনার বাবার, তাহলে এখানে ডাক্তারি পড়তে কিছুতেই আসতাম না। এখন কিচ্ছু করার নেই, আর ওনাকে সহ্য করতেই হবে। সায়ন জানলে বিয়েটা না ভেঙে দেয়। হঠাৎ আমার পেটে কারো স্পর্শ অনুভব করলাম। এত রাতে আচমকা এমন হওয়ায় ভয় চিৎকার করতে চাইলাম আমি। তখন আমার মুখটা চেপে ধরে ঘুরিয়ে নিল কেউ। চোখ মেলে তাকিয়ে দেখলাম উনি। আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ভয় আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। উনি আমাকে ঠেলে দেওয়ালের সাথে মিশিয়ে নিলেন। ওনার হাতের ঘড়িটার থেকে টিক টিক শব্দ হচ্ছে। আমার ওড়নাটা সরিয়ে দিয়ে বুকে আলতো করে একটা উষ্ণ পরশ ছুঁয়ে দিয়ে আমার মুখের দিকে তাকালেন আর আমাকে বললেন, আমি জানতাম জানেমন, তোমাকে এখন আমি এখানেই পাবো, কারণ এটাকে ভালোবাসা বলে। তুমি যেখানে থাকবে আমার মন ছুটতে চলে আসবে। দেখো না, পাইপ বেয়ে চলে আসলাম। সায়ন কি পারবে এটা করতে? আমি ওনার মুখের দিকে তাকালাম। ভাবলাম সায়নের কথা কিভাবে জানলো। উনি আমার গলাটা চেপে ধরে বললেন, কি ভাবছো? ভালোবাসি তোমায়, তোমার মনের খবর জানাবো না? দেখো জানেমন, এতদিন যা করেছো এখন আমি এসে গিয়েছি। কাউকে ভাবতে ইচ্ছে করলে তোমাকে নিয়েই ভাববো, ভালোবাসবো শুধু তোমাকেই। আরে তুমি আমার ছোট্টকালে বিয়ে করাবো, এত সহজে ছেড়ে দেবো তোমাকে? কত মার খেয়েছি তোমার জন্য, বলো তো? সায়ন কি পারবে তোমাকে এতটা ভালোবাসতে? আচ্ছা, আমি এখন চলে যাব। রাত 3টা বাজে, দেখছো? তুমি এভাবে আমার থেকে দূরে থাকতে চাইলে তোমার চিন্তায় রাতে আমার ঘুম হবে না। এখন একটু ভালোবাসা দাও তো, আমি চলে যাই। কি হলো, দাও। কথাটা উনি আমাকে ঝাঁকিয়ে বললেন। আমি ওনার মুখের দিকে শুধু তাকিয়ে আছি, কিচ্ছু বলছি না, কারণ আমি জানি ওনার যা মন চায় শুধু তাই করে। আমার খুব রাগ হচ্ছে ওনার উপরে। উনি আচমকা আমার ঠোঁট জড়ো করে নিজের দখলে নিয়ে নিলেন। ব্যথা ঠোঁটে হাবার যন্ত্রণা করছে। আমি ওনাকে আর ধাক্কা দিলাম না, কারণ আমি বুঝে গেছি আমি রেগে কিছু বললে আমাকেই কষ্ট দেবেন উনি। সকালের মতন যদি কামড় দেয়, আমি দু চোখ বন্ধ করে নিলাম। ওনার পিঠে হাত রেখে খুব জোরে নখ দিয়ে খামচে ধরলাম। উনি ব্যথা পেয়ে আমার ঠোঁট ছেড়ে দিলেন। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হলো জানেমন, ভালো লাগছে না আমাকে? এভাবে কেউ খামচি দেয়? ব্যথা পেলে তো তোমার ছোট্টকালে বিয়ে করা স্বামীটা। কাল যেন তোমার হাতে এই নখগুলো না দেখি, ঠিক আছে? আমি নিশ্চুপ হয়ে আছি। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, কি হলো, বলছো না কেন? আমি মাথা কাত করে হ্যাঁ অর্থ বোঝালে উনি মুচকি হেসে পাইপ বেয়ে নিচে চলে যায়। আমার খুব রাগ হচ্ছে। কেন হচ্ছে বারবার এমনটা? উনি কেন বারবার আসছে আমার কাছে? রাগে মন চাইছে নিজের চুল টেনে টেনে ছিঁড়তে। ভাবছি কি করব এবার আমি ওনাকে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। 6 তলা পর্যন্ত এসেছি। সামনেই শিশু ওয়ার্ড। রোগীদের চেক আপ করে উনি বের হবেন এক্ষুনি। ওনার সাথে আরও 3-4 জন ডাক্তার আছে। আমাকে দেখতে পেয়ে উনি দাঁড়িয়ে পড়লেন। সবাইকে যেতে বলে এগিয়ে আসলেন আমার দিকে। আমি না দেখার ভান করে সিঁড়ির ওপরে ছুটলাম। কিছুটা এসে দাঁড়িয়ে পিছনে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম উনি আসছেন কিনা। দেখলাম উনি আমার পিছনেই দাঁড়ানো। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমাকে অপ্রস্তুত দেখে উনি হেসে উঠলেন। গলাটা টেনে ধরে বললেন, এত ভয় পাওয়ার কি আছে জানেমন? আমি তো তোমারই। মুখটা দেখে তো মনে হচ্ছে বাঘ দেখেছো। আচ্ছা শোনো, এভাবে ভয়ে ভয়ে আর থাকতে হবে না। আমি আজ থেকে তোমাদের কোনো ক্লাস নেব না, জাস্ট হসপিটালেই থাকবো। তুমি মন দিয়ে তোমার পড়ালেখা করবে, তোমার বাবার স্বপ্ন পূরণ করবে। আমি ভাবছি উনি কি বলছেন এটা?
একদিনে এত পরিবর্তন কিভাবে হলো ওনার? উনি মুচকি হেসে আমার কাঁধ ধরে ঠেলতে ঠেলতে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে, তুমি আমার ছিলে আর আমারই থাকবে। শুধু ভয় কি জানো, তোমার মনে আমি নেই, তবে এসে যাব। একটু ভালোবাসলে আর কেয়ারি, তোমাকে বোঝাবে আমার ভালোবাসাটা। ক্লাসরুমের সামনে আসলে উনি আমার হাতটা ধরে বসলেন। আমি কেঁপে উঠলাম। উনি আহ্লাদ স্বরে বললেন, স্বামী কিভাবে পিটাই দেবে? আমার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। ওনার হাতের মাঝের থেকে নিজের হাতটা অহেতুক ছাড়াবার চেষ্টা করলাম। অসহায় দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, প্লিজ আমাকে যেতে দিন। আপনি কেন বুঝছেন না আমি আপনাকে? এইটুকু বলতেই আমার ঠোঁট দুটো বন্ধ হয়ে গেল। আমার মাথাটা এক হাতে দাঁকড়ে ধরে ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। আমার দম বন্ধ হয়ে আসছে। উনি আমার ছেড়ে দিয়ে আমার ওড়নার আঁচলটা দিয়ে নিজের ঠোঁট মুছতে লাগলেন। আমি ঘুরে চলে আসতে লাগলে আমার হাতটা আবার ধরলেন। আমাকে টেনে নিজের সামনে এনে বললেন, তোমাকে আমি বলেছি যেতে। আমি নিশ্চুপ হয়ে আছি, ভাবছি আর কি করবেন উনি। না চাইলেও ওনার এসব সহ্য করতে হবে। ওনাকে এগিয়ে আসতে দেখে নিজের দুটো চোখ বন্ধ করে নিলাম। উনি আঙুল দিয়ে আমার ঠোঁটের নিচটা মুছে দিয়ে বললেন, তোমার লিপস চলে গেছে, এই অবস্থায় এ সকলের সামনে যাবে? ওনার কথায় আমি নড়ে চড়ে উঠলাম। আমার চোখ থেকে চশমাটা খুলে মুখের সামনে এনে উনি বললেন, নিজে থেকে ঠিক করে নাও, এখন তোমার স্পর্শ করে আমি আর পাগল হতে চাই না। উনি এটা বলতেই আমি চশমাটা ওনার হাত থেকে এক টানে নিয়ে ক্লাসের রুমের মধ্যে ঢুকে পড়লাম। আজ অনেক দ্রুত কলেজে এসেছি। ক্লাসরুম একদম ফাঁকা। হোস্টেলে থাকলে এক মুহূর্ত শান্তি নেই। ওনার কথা ভেবে পাগল হওয়ার উপক্রম। শুধু ভাবি, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? পৃথিবীতে এত মেয়ে থাকতে আমার পিছনেই পড়েছেন উনি। আর এখানে আসলে ওনার এই দম বন্ধ ভালোবাসা। আমার অসহ্য লাগছে ওনাকে। কিছুদিন পর শায়ানের সাথে বিয়ে আমার। শায়ানকে সব জানালে বিয়ে করবে আমাকে। আমি শায়ানকে ফোন করলাম। 3 থেকে 4 বার রিং হওয়ার পর শায়ান নিজেই কল ব্যাক করলো আর রেগে গিয়ে কথা বলল। আমি রিসিভ করতেই আমাকে বলল, এখন আমি মিটিং আছি, বারবার কল দিয়ে বিরক্ত কেন করছো ফুল? তোমাকে না বলছি যখন আমি সময় পাবো আমি নিজেই তোমাকে কল দিব। তাড়াতাড়ি বলো কি বলবে, আমি বিজি আছি, হাতে বেশি সময় নেই আমার যে তোমার সাথে বসে বসে কথা বলবো। এইটুকু শুনে আমি কি জবাব দেবো ভাবছি। শায়ান আমাকে একটা ধমক দিয়ে বলল, কথা বলছো না কেন? এভাবে চুপ করে থাকলে আমার রাগ হয়। শায়ানের কথা এমন যে শুনলেই সবকিছু ভুলে যাই। কি বলতে ফোন করেছিলাম আর কি বলবো ভুলে গেছি। শুধু বললাম, আমার সাথে একটু দেখা করবে শায়ান? অনেকদিন তো আমাদের দেখাও হয় না। শায়ান চিৎকার করে বলে উঠল, এই ছাড়া আর কিছু বলতে পারো না তুমি? যখন ফোন দাও এক কথা, দেখা করার সময় আমার হাতে নেই। বাবার বিজনেস এখন আমি সামলাচ্ছি, এখন আমাকে অনেক পরিশ্রম করতে হয়, এখানে অনেক দায়িত্ব আমার উপর। আর তুমি বলছো তোমার সাথে দেখা করব? এদিকে একদিনে কত লোকসান হবে তুমি জানো? তা কিভাবে জানবে? তুমি তো ডাক্তারি পড়ছো, মানুষের সেবা করতে। বলেছে বিয়ে করে সংসার করো, কি নেই আমার? রাখো তো, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। কথাগুলো বলেই শায়ান ফোনটা কেটে দিল। আমার খুব কান্না আসছে। শায়ান এমন কেন? একটু হেসে কথা বললে কি হয়? এমন সময় পেছন থেকে কেউ হেসে উঠে বললেন, জানে মন, এমনটাই হবে সায়নকে যদি তুমি বিয়ে করো। বাবা এত তেজ! এজন্যই তো বলি আমার মতো এত ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না। এমনিতেই শায়ানের কথায় রাগ হচ্ছে আমার, তার উপরে উনি এসে এসব বলছেন। আমি রেগে ওনার দিকে তাকিয়ে বললাম, কতটা চেনেন আপনি শায়ানকে? শায়ান যেমনই হোক আমাকে ভালোবাসে। আমি জানি শায়ান আমাকে খুব ভালোবাসে। শায়ান একটু ভিন্ন, কিন্তু শায়ানের এই ব্যবহারে আমি অভ্যস্ত। অন্তত আপনার মতো তো না শায়ান। একটু খারাপ লাগেনি আমার। শায়ানের এই ব্যবহারটা আমি সহ্য করতে পারি, কিন্তু আপনাকে না। আমার কথাটা শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললেন, কিন্তু আমার কষ্ট হয় জানে মন, খুব কষ্ট হয়। আমি এত কষ্ট নিতে পারি না। তুমি সামান্যটাকে কথা বললে আমার এই বুকে লাগে। আমি পারি না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এইভাবে কথা বলার জন্য একদিন কাঁদতে হবে তোমার। সামনের অংশটুকু যদি তুমি আমাকে বুঝতে, তাহলে আজ আমরা দুজনেই সুখী হতাম, ভালো থাকতাম। শায়ন খুব খারাপ, ও তোমাকে শুধুই কষ্ট দেয়।
আমার বিরক্ত লাগছে এখন ওনার কথা শুনতে। এগিয়ে গিয়ে ওনার শার্টের কলারটা টেনে ধরে বললাম, আর একটাও কথা বলবেন না আপনি, নইলে আমি কি করব নিজেও জানি না। শায়নের নামও আপনার মুখে শুনতে চাই না আমি, না হলে। উনি ছলছল চোখে তাকিয়ে বললেন, নইলে আমায় মারবে? মারো, ছোটবেলায় তোমার জন্য অনেক মার খেয়েছি। আমাকে যত অপমান করো, আমার ভালোবাসা নিয়ে যত মজাই করো, তোমাকে আমি কারো হতে দেবো না। যতদিন আমি বেঁচে আছি সায়ন তোমাকে পাওয়ার যোগ্যতা রাখে না। তুমি আমার ভালোবাসা ফুল। না। হ্যাঁ। এরই মধ্যে সকলে চলে আসলো। আমাদের দুজনকে একসাথে দেখে অনেকটা অবাক হলো সবাই। আমি নিশ্চুপ হয়ে রইলাম। উনি কিছু না বলে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেলেন। প্রিয়া, মিনি, নিশি, এহেরা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমার কাছে জানতে চাইলো এই ফাঁকা ক্লাসরুমে ওনার সাথে আমি কি করছিলাম। আমি ওদের কোনো কথার জবাব না দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে লাগলাম। এবার সকলে মিলে আমাকে ঘিরে ধরল। সকলে খুব উৎসাহ নিয়ে আমাকে প্রশ্ন করতে লাগলো। আমি বিরক্ত হয়ে সবাইকে ঠেলে ছুটে ওয়াশরুমে চলে আসলাম। আমি মনে মনে ঠিক করলাম আর চুপ করে থাকবো না। এবার থেকে উনি আমার কাছে আসলেই প্রতিবাদ করব। কিছুদিন চলে গেল, ওনার কোনো দেখা পেলাম না। হসপিটালে উনি আসেন কিনা সেটাও বুঝতে পারলাম না। মনে মনে ভাবতে লাগলাম, ওনার কোনো বিপদ হয়নি তো। আজ হঠাৎ শায়ন নিজে থেকে কল করলো, কিন্তু তেমন একটা আনন্দ হচ্ছে না মনের মধ্যে। হসপিটালে শায়ন রেস্টুরেন্টের দেখা করতে চাইলো। ভাবলাম গত বছর জন্মদিনে শায়নের গিফট করা ড্রেসটা পরে যাই। আমি রেস্টুরেন্টে বসে 2 ঘন্টা ধরে অপেক্ষা করলাম। শায়ন অনেক লেট করে আসলো। এসে আমার সামনের টেবিলে বসে আমি কিছু বলার আগেই আমাকে হাতটা উঁচু করে থামিয়ে দিল। শায়ন টেবিলের ওপর থেকে আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, সরি ফুল, আমি জানি না কিভাবে তোমাকে এই কথাগুলো বলবো, কিন্তু এটা না বলে আমি পারছি না। কথাটা হলো, তোমাকে আমি বিয়ে করতে পারবো না ফুল। আর এটা সত্যি, তোমাকে আমি ভালোবেসেছি। তুমি আমার জন্য যথেষ্ট পারফেক্ট। আমি যেভাবে তোমার সাথে কথা বলেছি, তোমাকে যত কিছুর জন্য বারণ করেছি, সবটাই শুনেছো তুমি। হয়তো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার স্বপ্ন আমার ভালোবাসার থেকেও অনেক কিছু। আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না। তোমাকে না পারবো আমি সময় দিতে, আর না পারবো তোমাকে খুশি রাখতে। আমি শায়নকে থামিয়ে দিয়ে বললাম, তুমি এভাবে কথা বলছো কেন শায়ন? আমি কি কখনো তোমাকে অভিযোগ করেছি? তুমি যেমন তেমনই আমি অ্যাকসেপ্ট করেছি, তাহলে এমন কথা তোমার মধ্যে আসছে কেন? আমাকে এসব বলার কোনো প্রয়োজন নেই তোমার। প্রয়োজন আছে ফুল। আমি তোমাকে এগুলো বলছি কারণ আজ আমার কাছে এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক সোহাগ মির্জা তার বোন রাইসা মির্জার জন্য নিজে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, যাকে বিয়ে করলে আমার স্বপ্ন পূরণ হবে। আমাকে একটা অ্যাওয়ার্ড ফাংশনে দেখে পছন্দ করেছিল রাইসা মির্জা, আর বোনের পছন্দের মানুষকে বোনের হাতে তুলে দেবার জন্য উনি আমাকে বলেছে নিজের ভাগের সব সম্পত্তি আমার নামে লিখে দেবে। আর তুমি ভাবো ফুল, ওনার বোনকে বিয়ে করলে যে বোনের সম্পত্তিটুকু আমিই পাবো। আমি শায়নের কথা শুনে অবাক হলাম। ভাবলাম কিছুরই তো অভাব নেই শায়নের, তাহলে কেন এমন একটা লোভ মনে মনে তৈরি করে রেখেছে? শায়ন আমার দুটো হাত এখনো ধরে আছে। আমি এক টানে নিজের হাত দুটো ছাড়িয়ে নিলাম। শুধুমাত্র বাবার শেষ ইচ্ছা ছিল বলেই শায়নকে বোঝানোর কথা ভাবলাম, নইলে মা এটা জানতে পেলে খুব কষ্ট পাবে। শায়ন, তোমার তো সবই আছে। হ্যাঁ আছে, কিন্তু আমি এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান হতে চাই। তখন সকলে আমাকে এক নামে চিনবে। কিন্তু তোমার বাবা আর আমার বাবা যে দুজন দুজনকে কথা দিয়েছে আমাদের বিয়ের জন্য, সেটা? প্লিজ ফুল, সেই জন্য তো তোমার সাথে আমি কথা বলতে আসলাম। আমাদের যদি বিয়েটা হয়ে যেত তাহলে একটা কথা ছিল, আমি ভেবে দেখতাম। কিন্তু বিয়েটা যখন হয়নি তখন এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের। আমি উঠে দাঁড়ালাম, শায়নকে বললাম, বিয়েটা যখন হয়নি তখন আগে থেকে এমন একটা সিদ্ধান্ত নিয়ে তুমি খুব বড় একটা উপকার করে ফেলেছো আমার মনে হয় না আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন আছে। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো তখন আসতে পারো। তোমার দেওয়া সব গিফট আমি পাঠিয়ে দেবো তোমাকে। আমি কারো কাছে ঋণী থাকি না। শায়ন উঠে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ ফুল। আমি মুখটা ঘুরিয়ে চলে আসলাম। পেছন থেকে আর ঘুরে তাকালাম না।
সোজা হোস্টেলে এসে চেঞ্জ করে শায়নের দেওয়া সমস্ত গিফট প্যাক করতে লাগলাম। হঠাৎ করে ওনার কথা খুব মনে পড়ল। ছাদে উঠে এসে দাঁড়ালাম। মনে হলো যেন উনি আশেপাশে কোথাও লুকিয়ে আছেন, হুট করে এসে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। কিন্তু না, ওনার সাথে যে ব্যবহারটা আমি করেছি মনে হয় না আর আসবে বলে। আসলে এতদিন ঠিকই আসতো চালাতে। শায়ন যখন নেই তখন ওনার সাথে আমার নিজে গিয়ে কথা বলা উচিত। পরদিন সকালে হসপিটালে গিয়ে ওনার কেবিনের সামনে এসে দাঁড়ালাম। অনেক পেশেন্ট সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। এত বিজি উনি, আমাকে দেখলে নিঘাত পেশেন্টদের রেখে আমাকে নিয়ে ব্যস্ত হতে পড়বেন। আমি ক্লাসরুমে চলে আসলাম। ক্লাস শেষ হওয়ার পর ওনার কেবিনের সামনে আবার আসলাম। শুনতে পেলাম একটা জরুরি সার্জারি করতে ওটিতে ঢুকবেন। তাই আর ওনার সামনে এলাম না। ওটি শেষে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে উনি নিজের কেবিনে আসতেই দেখতে পেলেন আমি ওনার চেয়ারটায় বসে আছি। আমাকে দেখে কিছু বলছেন না উনি। বাইরে থেকে একজন নার্স দরজায় নক করলে উনি বললেন একটু পরে আসতে। নার্সটা চলে গেলে উনি এগিয়ে এসে টেবিলের ওপর বসে মুখটা একটু নিচু করে চেয়ারটা শক্ত করে চেপে ধরলেন আমার দুপাশ থেকে। আমাকে কিছু বলতে গেলে আমি ওনার ঠোঁটে আঙুল চেপে ধরে বললাম, সরি, এতদিন আমার সামনে আসলেন না কেন? উনি আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেন ওনার বিশ্বাসই হচ্ছে না। আমি ওনাকে বললাম শায়নের কথা। আপনি ঠিকই বলেন, আপনার মতো এত ভালো কেউ আমাকে বাঁচতে পারবে না। শায়ন শুধু আমাকে কাঁদাতো। আমি বাবার শেষ ইচ্ছা আর মায়ের কষ্ট হবে ভেবেই শায়নকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শায়ন নিজে থেকেই বিয়েটা ভেঙে দিয়েছে। আপনি ভাববেন না শায়ন চলে গেছে বলে আমি আপনার কাছে এসেছি। আপনি তো আমাকে ভালোবাসেনই না, তাহলে আপনার কাছে এসে আমি কি কোনো ভুল করেছি? আপনি পারবেন আমাকে ছাড়া থাকতে? উনি এখনো আমার মুখের দিকে তাকিয়ে আছে, মাথা নাড়িয়ে শুধু না অর্থ বোঝালেন। আমি ওনার বুকে মাথা রেখে বললাম, আমাকে আবার বিয়ে করবে? বলো, তোমাকে আমি তুমি করেই ডাকবো। স্বামী না তুমি আমার? কি হলো, কিছু বলছো না কেন? উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কি বলবো সেটা বুঝতে পারছি না। তুমি কি সত্যি এসেছো? একটা চিমটি করো তো। চিমটি কেন? কামড়ে দেব। সেদিন কিভাবে কামড়েছিলে তুমি আমায় মনে আছে? শোধ তুলবো না? দাও। আমি মাথাটা উঠিয়ে ওনার কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে এসে ছোট্ট করে একটা কামড় বসিয়ে দিলাম। উনি কানের ডগা ঘষতে লাগলেন। আমি মুচকি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ালে উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে নিয়ে নিজের কোলের ওপর বসালেন। এক হাতে আমার পেটে চেপে অন্য হাতটা আমার বুকে রাখলেন। আমার কাঁধে ওনার নিঃশ্বাস পড়ছে। আমার গলায় উনি ঠোঁটের উষ্ণ পরশ দিতে আমি বলে উঠলাম, ওহ, দম বন্ধ হয়ে আসছে আমার। কথাটা শুনে উনি আমাকে ছেড়ে দিলেন। টেবিলের ওপর থেকে নেমে দাঁড়িয়ে আমাকে বললেন, তুমি আমার কাছে আসলেই আমি পাগল হয়ে যাই। তোমার থেকে অনুমতি না নিয়ে একটু একটু আদর দিয়ে ফেলি। তুমি আমার রেগে যাবে না তো? আমি আলতো হেসে ওনার গালে হাত রেখে বললাম, রাগের কি আছে? রাগ হলে আমি নিজে থেকে তোমার কাছে এসে সাহস দেখিয়ে এতগুলো কথা বলতাম না। আর তুমি তো আমার স্বামী, অনেক কষ্ট করেছো শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য। অনেক অপেক্ষা করেছো আমার জন্য। আর না, আমি বলছি তো আমি তোমার। আজ নিজেকে আমি তোমার কাছে সঁপে দিচ্ছি। তুমি যা ইচ্ছা করতে পারো। তোমার বাবা ছাড়া আমাদের বিয়েটা কেউ জানেন না। আমি শুধু চাইবো তোমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাও আমার মায়ের কাছে। এবার বিয়েটা হলে আমি পুরোপুরিভাবে তোমার কাছে থাকবো। তুমি সব সময় আমার কাছে পাবে। সত্যি বলছো ফুল? একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তোমাকে দেখতে রাজকুমারের মতো। প্রিয়া আছে না, ওর থেকে একটু দূরে দূরে থাকবে। সব মেয়েদের থেকে দূরে দূরে থাকবে। সবাই তোমার দিকে নজর দেয়। আর এত সুন্দর করে সেজে আসার কি দরকার? তোমাকে শুধু আমি দেখব। তারপর উনি হেসে উঠে বলল, হিংসে হয় তাই না? না, আমিও যেমন তোমার, তুমিও তেমন আমার, শুধু আমার। এত ভালো তুমি আমায় কবে থেকে বাসলে? জানি না, কিন্তু তোমাকে না দেখলে এখন আর থাকতে পারি না। তোমার নিঃশ্বাসের গন্ধ পাওয়ার জন্য হলেও আমি তোমাকে খুঁজি। তোমার দম বন্ধ ভালোবাসা তো আমি এখন অভ্যস্ত। আর সরি, তোমাকে চিনতে আমার অনেক সময় লেগেছে।
এটুকু বলে থামতেই আমার ঠোঁটের কাছে মুখটা এগিয়ে নিয়ে আসলো হৃদ। চোখের ইশারায় আমাকে আরো কাছে আসতে বলল। আমি ওর গালে হাত রেখে ঠোঁটে আলতো করে আদর দিতে ও আমার চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিল। আমার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। মনে হচ্ছে যেন হৃদ কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে আজ। আমি চোখ দুটো বন্ধ করে শুধু ওকে সাড়া দিয়ে যাচ্ছি। টানা 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল হৃদ। আমি ছুটে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, তোমার বাবাকে আজই পাঠিয়ে দিও। কথাটা বলে ঘুরে দাঁড়াতে সামনে প্রিয়া আর নিশিকে দেখতে পেলাম। আমাকে দেখে এগিয়ে আসলো ওরা। আমার হাত ধরে নিয়ে লিফটে উঠে লিফটটা বন্ধ করে জিজ্ঞেস করলো। আমি অবাক হয়ে ঠোঁটে হাত রাখতেই ওরা হেসে উঠল। ওদের হাসি দেখে বুঝতে পারলাম আমি কিছুদিন ধরে তো লিপস্টিক ঠোঁটে দিই না, কারণ ঠোঁটে লিপস্টিক দেওয়া হৃদ পছন্দ করে না। ওদের দিকে তাকালে প্রিয়া বলল, সেদিন ডাক্তার হৃদ স্যার আর তোর মধ্যে হওয়া সব কথাই আমার শুনে নিয়েছিলাম। হোস্টেল থেকে তুই একাই বের হয়েছিলি ঠিকই, কিন্তু অত সকালে ক্লাসে এসে যে তুই বোর না হোস তার জন্যই আমরা দুজনে এসেছিলাম তোকে সঙ্গ দিতে। আর তোদের মধ্যে হওয়া সব কথা শুনেছি। ডক্টর হৃদ স্যার খুব ভালো ফুল, ওনাকে কষ্ট দিস না। শায়ানকে ছেড়ে ওনার কাছে ফিরে আয়। আমি ওদের বললাম, শায়ান বিয়েটা ভেঙে দিয়েছে, আর আসবে না শায়ান। যদি আসো আমি শায়ানের কাছে আর যাব না। আমি জানি হৃদ কেমন, এই কয়দিনে বুঝে গিয়েছি আমি ওকে। আমি ঠিক করেছি আর এক বিন্দুও কষ্ট দেব না ওকে। আমার কথা শুনে ওরা দুজন খুশি হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে বলল, একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস ফুল। ডক্টর হৃদ স্যারের মতন একটা মানুষ এতটা কষ্ট ডিসার্ভ করে না। হৃদ আমাকে জানালো মা রাজি হয়ে গিয়েছে আমাদের বিয়ের জন্য। কথাটা যেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না। হৃদ বলল মাকে বোঝাতে হয়েছে অনেক। প্রথমে রাজি না হলেও শায়ানের ব্যবহারের কথা শুনে মা নিজেই মত পাল্টেছে। হৃদের বাবা বলেছে মাকে যে শায়ান কিভাবে বিয়েটা ভেঙে দিয়েছে। কোনো কারণ ছাড়াই শায়ান আমার সঙ্গে রেগে কথা বলতো। এসব শুনে মা নিজেই বলেছে শায়ানের সাথে আমার বিয়ে দেবে না। যেখানে আমার সুখ সেখানেই আমার বিয়ে হবে, আর হৃদের চেয়ে বেশি আমাকে কেউ সুখী রাখতে পারবে না। তাই বিয়ে হৃদের সাথেই হবে। কথাগুলো এতক্ষণ হৃদ আমাকে ফোনে বলছিল। হৃদের ফোন রাখার সাথে সাথে মায়ের ফোন আসলো। রিসিভ করতেই মা বলে উঠল আমার বিয়ে ঠিক করে ফেলেছে হৃদের সাথে, আমি রাজি কিনা। যদিও অবশ্য মা হৃদের বাবার কাছ থেকে জেনেছে আমি ওনাকে হৃদকে বলে পাঠিয়েছি, তবুও আমার আপত্তি আছে কিনা জিজ্ঞেস করছে। আমি লজ্জায় কি বলবো বুঝতে পারছি না। শুধু বলেছি তোমার যাকে পছন্দ তাকে না বলার প্রশ্নই আসে না। রাত 1টা বাজে। বিছানায় শুয়ে হৃদের সাথে কথা বলতে বলতে ফোনটা কানে ধরে রেখেই ঘুমিয়ে পড়েছি। হৃদ কিছুক্ষণ ডেকে বুঝতে পারলো আমি ঘুমাচ্ছি, তাই আর ডাকলো না। সকাল হলে কানের কাছে হৃদের কণ্ঠ শুনতে পেলাম। এদিকে ওদিকে তাকিয়ে ফোনটা মুখের সামনে এনে দেখলাম হৃদ লাইনে আছে। উঠে বসে কানের কাছে ফোনটা নিয়ে বললাম, এই কি তুমি এখনো ঘুমাওনি? না, যদি তুমি জেগে যাও আর আমার কথা মনে পড়ে তাই অপেক্ষা করছিলাম। এখন তো তোমার ওঠার সময়, তাই ডাকলাম। এতটা ভালোবাসো আমাকে তুমি? আরো ভালোবাসবো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আগের মুহূর্ত থেকে বেশি ভালোবাসবো। ঘুমাবে কখন? আজ আর না, বিয়ের পর তোমাকে বুকে জড়িয়ে আরামে আয়েস করে ঘুমাবো। বিয়ে কবে হবে? 2 দিন পর। এত জলদি? আমার কাছে তো অনেক দিন মনে হচ্ছে। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না। আচ্ছা, আমি রেডি হয়ে বের হব। 8টায় ক্লাস আছে। হ্যাঁ, আমি নিচে দাঁড়িয়ে আছি। তুমি এখানেও চলে এসেছো? কি করব, মনে পড়ছিল তোমাকে। আমি হোস্টেল থেকে নেমে রাস্তায় এসে হৃদের গাড়িটা দেখতে পেলাম। হৃদ আমাকে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালে আমি ছুটে গিয়ে হৃদের সামনে এসে দাঁড়ালাম। আমার গালটা 2 হাতে চেপে ধরে কপাল ঠেকিয়ে দাঁড়ালো হৃদ। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, যেন দেহে প্রাণ খুঁজে পেয়েছে। হোস্টেলের সব মেয়েরা এমন সময় বের হচ্ছিল, আমাদের দুজনকে দেখে সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ বুঝে উঠতে পারছে না হৃদ আর আমার মধ্যে সম্পর্কটা কখন তৈরি হলো। যেন অনেক মেয়ে মন ভেঙে গেছে এমন অবস্থা।
আমি আশপাশটা দেখে লজ্জায় আস্তে করে বললাম, চলো এখান থেকে, সকলে দেখছে। কি ভাববে বলো তো? রিত কিছু বলতে যাবে, ওকে ঘুরিয়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দিলাম। ঘুরে এসে অপর পাশটাতে আমি বসলে রিত গাড়ি স্টার্ট করলো। কিছু দূর আসতেই আমি রিতের হাতটা ধরে গাড়ি থামাতে বললাম, কারণ আজ কলেজ যেতে ইচ্ছে করছে না আমার। গেলে সকলে মিলে রিতকে নিয়ে প্রশ্ন করবে, আমি কি বলবো জানি না। রিত আমাকে বলল, তাহলে বিয়ে শপিং করতে যাবে? আমি মাথা নাড়িয়ে না অর্থ বোঝালাম। রিত প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালে আমি বললাম, ধর, ভালো লাগে না আমার, শপিং মানেই ছোটাছুটি, এখানেই বসে থাকো। কথাটা বলে হৃদের কাঁধে মাথা রেখে বসে রইলাম অনেকক্ষণ। হৃদ নিশ্চুপ হয়ে আছে। কয়েক ঘন্টা পর নিশির ফোন আসলো। রিসিভ করে জানতে পেলাম আমার বিয়ের কার্ড নিশির হাতে। শুধু নিশি না, হসপিটালের সকলের হাতে। আজ হসপিটালের উপস্থিত সকলকে ইনভাইট করা হয়েছে। নিশির হাত থেকে প্রিয়া ফোনটা কেড়ে নিল আর বলল, কিরে, 2 দিন পর তোর বিয়ে, আর আমরা আজ জানছি এই তোর বন্ধুত্ব। কোথায় তুই? যত দ্রুত সম্ভব কলেজে আয়, নয়তো তোর খবর আছে। তোরা ভুল বুঝছিস প্রিয়া, সবকিছু এত দ্রুত হয়ে গেল। আমরা কিচ্ছু শুনতে চাই না, তুই যেভাবে হোক আমাদের সামনে এসে দাঁড়া। প্রিয়া, আমার পাশে হৃদ আছে, তোকে আমি কিভাবে বোঝাই? আমি কিছু বুঝতে চাই না, এক্ষুনি আসতে বলেছি মানে এক্ষুনি আসবি। আচ্ছা রাখ, দেখছি হৃদের সাথে কথা বলে। হৃদ আমাকে জিজ্ঞেস করলো কার সাথে কথা বলছিলাম। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, ফ্রেন্ডের সাথে। এখন আমাদের হসপিটালে যেতে হবে। সবাই বিয়ের কাঁধ পেয়ে খুব রেগে আছে। কথাটা শুনে হৃদ গাড়ি ঘোরালো হসপিটালের রাস্তার দিকে। হসপিটালের সামনে আসলে গাড়ি থেকে নেমে হৃদের সাথে ভেতর ঢুকলাম আমি। পুরো পরিবেশটাই অন্যরকম লাগছে। প্রিয়া ফোন করে বলল হৃদ স্যারকে নিয়ে ওপরে অডিটোরিয়াম রুমে আসতে। আমি প্রিয়ার কথা মতো অডিটোরিয়াম রুমে আসতেই সকলে মিলে চিৎকার করে হৃদকে বার্থডে উইশ করলো। হৃদকে এগিয়ে নিয়ে এসে টেবিলের সামনে রাখা কেক কাটলো। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। আজ হৃদের বার্থডে, অথচ এটা আমার জানাই ছিল না। কিন্তু আমি বাদে গোটা হসপিটালে সবাই হৃদকে উইশ করা হয়ে গেছে। হৃদ কেক কেটে আমার মুখের সামনে ধরলে খুব রাগ হচ্ছিল। পরে অবশ্য পাশে টেনে এনে আলাদাভাবে জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেনি কেন? হৃদ বলল ওর নিজেরই মনে ছিল না। আরো বেশি রাগ হচ্ছে ওর এই কথাটা শুনে। ওকে গিফট কি দেবো এখন? রাগ দেখিয়ে দিনটা পার করব। তবে আমি রাগলে হৃদের মুখের দিকে তাকাতে ভালো লাগে। কিভাবে আমার রাগ ভাঙাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন যেন কথা বললেই বোকা মনে হয় ওকে। 2 দিন পর খুব ধুমধাম করে আমাদের বিয়ে হলো। এখন আমি হৃদের বাড়িতেই থাকি। সকাল থেকে শুরু করে রাতে ঘুম হওয়ার আগে পর্যন্ত সব সময় কি কি করতে হবে তার রুটিন হৃদ আমার কাছে দিয়ে গেছে। তবে এটা ওর অত্যাচার নয়, ভালোবাসা, দম বন্ধ করা ভালোবাসা। এতে যেমন সুখ আছে তেমনি কেয়ারিংও আছে। হৃদ যেমন আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, সারাক্ষণ আমার চিন্তা করে, আমিও তেমন হৃদকে ছাড়া কিচ্ছু মনে করতে পারি না। নিজেকে কথা দিয়েছিলাম হৃদকে আর কষ্ট দেব না, তবুও 2-1 দিয়ে ফেলি। হৃদের এত ধৈর্য যে কোনো পরিস্থিতিতে সবটা নিয়ে সামলে নিতে পারে। আমি খুব রেগে থাকলে হৃদ এসে আমাকে সরি বলে। নিজের দোষ না থাকলেও ভুলটা স্বীকার করে নেয়। লেখাপড়া নিয়েও কখনো চাপ দেয় না। হৃদ বলে, যা ইচ্ছা করো, শুধু আমার সাথে থাকো, সুখে থাকো, আমাকে একটু হাসি মুখে ভালোবাসতে দিও। সত্যি হৃদের মতো একজন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। শায়নকে বিয়ে করলে হয়তো এত সুখ পেতাম না। এভাবেই আমাদের সংসার চলতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করা হলো। আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থেকো। আল্লাহ হাফিজ।